আপনারা শুনছেন ভৌতিক আসর। হ্যালো লিসেনার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি ভৌতিক আসরের নতুন একটি গল্পে। আশা করি গল্পটা আপনাদের সবার অনেক ভালো লাগবে। চলুন বেশি কথা না বলে আর দেরি না করে সোজা গল্পে যাওয়া যাক। আমি টানা 2 বছর যাবৎ 3টি জিন দ্বারা যৌন নির্যাতনের শিকার হয়ে আসছি। মেয়েটার কথা শুনে হকচকে ওঠে লামিয়া। অবিশ্বাসী দৃষ্টিতে তার দিকে অপলক তাকিয়ে ভাবল, এত অস্বাভাবিক বাক্য মেয়েটি কিভাবে স্বাভাবিক নিরুদ্বেগ গলায় বলল। মেয়েটি এবার মেঝের থেকে চোখ সরিয়ে লামিয়ার দিকে তাকিয়ে মুচকি এসে বলল, বিশেষ হচ্ছে না? লামিয়া জবাব দিল না। তার মনে হচ্ছে মেয়েটির সম্পর্কে যা শুনেছিল তা সঠিক, নতুবা এমন অস্বাভাবিক ব্যাপার এভাবে বলতে পারে। মেয়েটির নাম ও ঠিকানা জানে না সে। পাশের ফ্ল্যাটের নতুন ভাড়াটে হবে হয়তো। এর আগে 2-1 বার ছাদে দেখেছিল। আজ শুকনো কাপড় তোলার সময় মেয়েটি নিজেই ওকে ডাকলো। লামিয়াও পরিচিত হওয়ার আশায় ছাদের কিনারায় এসে দাঁড়ালো। পাশের বাসার ছাদ আর তাদের ছাদের দূরত্ব খুব একটা বেশি নয়, তাই কিনারায় দাঁড়িয়ে মুখোমুখি কথা বলা যায়। মেয়েটি ওকে ডেকে স্বাভাবিক ভঙ্গিমায় জিজ্ঞাসা করল, কেমন আছো? লামিয়া কিছুটা ইতস্তত বোধ নিয়ে উত্তর দিল, ভালো আছি। আপনি কি আমাকে চিনেন? না, তবে তোমার নাম জানি। লামিয়া মেয়েটির দিকে বাঁকা চোখে তাকায়। মেয়েটির সম্পর্কে বেশ কিছু কানা ঘোষা কথাবার্তা ওর কানে এসেছে। ফ্ল্যাটের সবার মুখে মুখে রটে গেছে মেয়েটি বদ্ধ পাগল, কিন্তু লামিয়ার একবারও তা মনে হলো না। বেশ স্বাভাবিকভাবেই কথা বলছে মেয়েটি। মেয়েটিকে দেখে ফর্সা মতন, বয়স আন্দাজ করতে পারছে না, তবে মনে হচ্ছে সে লামিয়ার সমবয়সী হবে। মেয়েটির চোখের নিচে বেশ কালো ছাপ পড়ে গেছে। ইদানিং বোধহয় দেহের গড়ন কমে গেছে। তবে যে কেউ হলপ করে বলতে পারবে এই মেয়ে আগে বেশ উৎফুল্ল আর সুগঠিত দেহের অধিকারী ছিল। মেয়েটির চোখ কেমন যেন বেদনায় ভরাক্রান্ত। তা দেখে লামিয়ার বেশ মায়া লাগলো। সে মুখ ফুটে জিজ্ঞাসা করে বসল, আপনি কি খুব অসুস্থ? মনে হচ্ছে আপনি বেশ কঠিন অসুখে ভুগছেন। তখন প্রত্যুত্তরে মেয়েটি স্বাভাবিক কণ্ঠে লামিয়াকে কথাটা বলে। সত্যি কি মেয়েটি জিন দ্বারা যৌন নির্যাতনের শিকার? ভেবে ভয়ে ভয়ে মস্ত ঢোকা গিলল লামিয়া। এমন সময় নিচ থেকে লামিয়ার ডাক এলো। মেয়েটিও ছাদ থেকে নেমে যাওয়ার প্রস্তুতি নিয়ে লামিয়ার দিকে তাকিয়ে বলল, আমি আসি, পরে আবার কথা হবে। লামিয়া হাত থেকে শুকনো কাপড়গুলো তুলে নিতে নিতে রুনা জিজ্ঞাসা করে, ওই পাগল মেয়ের সাথে কি এত কথা বলছিলি? মেয়েটার মাথায় বড় ধরনের সমস্যা আছে, দূরে থাকবো ওর থেকে। কথা বলতে আসলো পাত্তা দিবা না। লামিয়া রুনার মুখের দিকে তাকিয়ে ভাবে, মেয়েটার আজকে বলা কথাটা কি ভাবিকে বলবে? পরক্ষণে ভাবে, না থাক, ভাবি পাগলের প্রলাপ ভেবে নেবে। তাছাড়া কথাটা তো তার নিজেরই বিশ্বাস হচ্ছে না। ভাবনা ছেড়ে ভাবির কথার উত্তর আচ্ছা বলে মাথা নাড়ে লামিয়া। লামিয়া সামান্য নাস্তা সেরে পড়তে বসেছে। সামনে তার অনার্স 2য় বর্ষের ফাইনাল পরীক্ষা। পড়ার মাঝে হঠাৎ হঠাৎ অমনোযোগী হয়ে যাচ্ছে। না চাইলেও মস্তিষ্কে মেয়েটির ব্যাপারে বহু ভাবনা নড়েচড়ে উঠছে। এমন সময় ড্রয়িং রুম থেকে অনেক চেঁচামেচির আওয়াজ ভেসে আসলো। লামিয়া খানিকটা কপাল কুঁচকে বই বন্ধ করে তার রুম থেকে বেরিয়ে এলো। তার বাসায় মোট সদস্য সংখ্যা 5 জন, মা, বাবা, বড় ভাইয়া, ভাবি আর সে। বাসার সবাই শান্তিপ্রিয় স্বভাবের, অপ্রয়োজনে উচ্চস্বরে কথা বলে না। এই সময় এত চেঁচামেচি কে করছে ভাবতে ভাবতে ড্রয়িং রুমের কাছাকাছি এসে দাঁড়াইল লামিয়া। লামিয়াকে দেখতে পেয়ে রান্নাঘর থেকে রুনা ডাক দেয়। লামিয়া রুনার কাছে গিয়ে দাঁড়াতেই রুনা চাপা স্বরে বলল, হানিফ চাচা তার ছেলেকে নিয়ে এসেছেন। আবার জমি ফ্ল্যাট দখল নিয়ে তর্কাতর্কি হচ্ছে। লামিয়া কিছু না বলে রুনার চা বানানো দেখতে লাগলো। এসব আজ নতুন নয়, প্রায় 1.5 মাস আগে থেকে হানিফ চাচা দখলদারি নিয়ে ঝামেলা করছেন। তাকে এই ব্যাপারে সম্পূর্ণ সাপোর্ট করছে তার ছেলে। লামিয়ার দাদার মৃত্যুর পর এই 4তলা ফ্ল্যাট তার বাবা চাচা ভাগ করে নেয়। 4র্থ তলায় ওরা থাকে, 2য় তলায় ওর চাচা, বাকিগুলো ভাড়া দেয়া। 2 ভাইয়ের মধ্যে ভাড়ার সমান ভাগ হয়। আজকাল হানিফ চাচা দাবি করছেন পুরো ফ্ল্যাটের অংশ ওনার। লামিয়ার বাবাকে গ্রামের ভাঙা বাড়ির অংশ গুছিয়ে দিতে চাচ্ছেন। ইনি অনেকবার সালিশ বসিয়েও লাভ হয়নি।
রাত প্রায় 2টা কিংবা 3টা বাজে। হঠাৎ কারোর কান্নায় লামিয়ার ঘুম ভেঙে যায়। লামিয়া ধরফ পড়িয়ে উঠে বসে আর ভালো করে শোনার চেষ্টা করে। কান্নার সাথে কিছু চাপা চিৎকারও ভেসে আসছে। লামিয়ার চিৎকারগুলো স্পষ্ট বুঝতে পারে না। বিছানা থেকে নেমে রুমের দক্ষিণ দিকের জানলাটা খুলে দেয়। তারপর রুমের মুখোমুখি পাশের ফ্ল্যাটের একটা রুমের জানলা আছে। ওই জানলা অবশ্য বন্ধ, কিন্তু ওই রুম থেকে চিৎকার কান্নার আওয়াজ আসছে। জানলার ধারে কান পাতার চিৎকারগুলো স্পষ্ট শোনা যাচ্ছে। আমি আর এভাবে থাকতে পারছি না, দয়া করো আমার উপর। লামিয়ার ভয়ে দম আটকে আসে। মনে পড়ে ও শুনেছিল সেই মেয়েটি তার রুমের মুখোমুখি ফ্ল্যাটে থাকে। মেয়েটা বেশ কিছুদিন আগে পাশের ফ্ল্যাটের 4র্থ তলায় ভাড়া উঠেছে। প্রথম প্রথম কারোর সাথে কথা বলতো না, মুখ থমথমে রেখে ছাদের এ কোণা ও কোণা ঘুরে বেড়াতো। বিগত কয়েকদিন সবাই বলে বেড়াচ্ছে মেয়েটি পাগল। এর মধ্যে চিৎকার কান্না বন্ধ হয়ে যায়, পরিবেশ একদম থমথমে। লামিয়া ওকি ঝুঁকি মেরে ওপাশের পরিস্থিতি বোঝার চেষ্টা করল। চারিদিকে পিন পতন নীরবতা বিরাজ করছে। কেবল থেকে থেকে দূরে থেকে একটা কুকুরের কান্না ভেসে আসছে। লামিয়া একরাশ ভয় নিয়ে জানালা বন্ধ করে শুয়ে পড়ে। এখন কেন জানি তার মনে হচ্ছে মেয়েটির কথা সত্যি। তার উপর কেউ ভীষণ অত্যাচার করে, হয়তো তার কথিত জিন, নয়তো অন্য কেউ। রুনা এক মনে রুটির আটা মাখছে। লামিয়া চুলায় চায়ের পানি বসিয়েছে। লামিয়ার মা আম্বিয়া খাতুন রান্নাঘরে ঢুকে এক কোণায় মোড়াতে কিছুক্ষণ থম মেরে বসে রইল। লামিয়া এক নজর তার মায়ের দিকে তাকিয়ে নিজের কাজে মন দেয়। কঠিন কিছু বলার আগে আম্বিয়া খাতুন এরকম থম মেরে বসে থাকেন। উনি খুব চুপচাপ স্বভাবের হলেও কথা পটু। তাছাড়া প্রাচীন ধাঁচের মানুষ। তার ভাবনার সাথে কারোর কথার অমিল হলে তুমুল যুদ্ধ বাঁধিয়ে দেন। কিছু মুহূর্ত কেটে যাওয়ার পর লামিয়ার দিকে তাকিয়ে বললেন, তুই নাকি পাশের বাসার ওই পাগল মাইয়ার সাথে কথা বলিস? লামিয়া এক নজর রুনার দিকে তাকায়। রুনা ইশারায় বোঝায় সে কিচ্ছু বলেনি। রুনা লামিয়ার হয়ে উত্তর দেয়, না মা, বলিনি। মেয়েটাকে 2-1বার ডেকেছিল। আম্বিয়া খাতুন খানিকটা শান্ত হয়ে রুনার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে, মায়েরটার নাম কি জানি না? কনা। লামিয়ার এক ব্যাচ সিনিয়র শুনেছি এখন নাকি পড়ালেখা বন্ধ। পাগল মাইয়া আবার কি পড়ালেখা করব? মায়ের জন্য আমি খুব দুঃখ হয়। স্বামী নাই, সারাদিন ব্যাংকে খাটে, তার উপর পাগল মাইয়ারে সামলায়। রুনা জবাব দেয় না। শাশুড়ির মন জুগিয়ে চলার আপ্রাণ চেষ্টা করে সে। তাই সব কথাবার্তা চুপচাপ শোনে আর মাঝে মাঝে মাথা নাড়িয়ে সায় দেয়। রুনাকে আবার কাজে মন দিতে দেখে আম্বিয়া খাতুন চাপা স্বরে বলে, আমি শুনেছি মাইয়া নাকি গভীর রাতে ন্যাংটা হইয়া ছাদে ঘুরে। তুমি এই ব্যাপারে কিছু জানো নি বউ? রুনা লামিয়া এক উপরে মুখ চাওয়াচাই করে। রুনা এমন কিছু না শুনলেও অনেক কথা ইদানিং শুনেছে। না সূচক বাক্যে মাথা নেড়ে বলে, পাশের ফ্ল্যাটে ভাবি আন্টিরা কত কথাই বলে, ওদের থেকে অল্প অল্প শুনেছি মেয়েটা পাগল ধরনের। তাও সত্য কিনা জানি না। আম্বিয়া খাতুন হতাশ হলেন। পাগল কিনা এটাও রুনা সঠিকভাবে জানে না। এই বাসার একজনও কোনো কাজের না, আর কিসের সত্যি? লোকে মুখে শুনেছেন মেয়েটাকে দেখলেই নাকি বোঝা যায় সে পাগল। অবশ্য মেয়েটাকে উনি এখনো দেখেননি। আম্বিয়া খাতুন এবার থমথমে মুখ করে ফিসফিস গলায় বললেন, মায়ার সাথে জিনও থাকবার পারে, বুঝলা? আমার মন সেটাই কয়। যেটাই হোক, তোমরা ওই মাইয়ার সাথে কোনো কথাবার্তা বলবা না। ওরে পাশের ছাদ দেখলে ছাদ থেকে নাইমা আসবা। রুনা জি আম্মা বলে মাথা নাড়িয়ে একবার লামিয়ার দিকে তাকায়, তারপর আবার কাজে মনোযোগী হয়ে পড়ে। কিছুক্ষণ নিজে নিজে বিড়বিড় করে আম্বিয়া খাতুন রান্নাঘর থেকে বেরিয়ে যায়। লামিয়া উৎসুক কণ্ঠে রুনার জিজ্ঞাসা করে, ভাবি, তোমারও কি মনে হয় ওর সাথে জিন আছে? রুনা বুঝতে পারছে লামিয়ার মেয়েটির ব্যাপারে কৌতূহল আছে। তার শাশুড়ি যদি বুঝতে পারে তবে কদিন বাসায় কাক পক্ষেও বসতে পারবে না। রুনা চেহারা কঠিন করে উত্তর দেয়, জানি না। ওকে নিয়ে এত ভাবাভাবির দরকার নেই বোন। এসব সত্য হলেও দূরে থাকো, আর মিথ্যা হলেও দূরে থাকা ভালো। ভাবির এমন সাবধানী বানিয়ে শুনে লামিয়া চুপ হয়ে বিরস মুখে চায়ের পানি নামাতে ব্যস্ত হয়ে পড়ে। লামিয়া দড়ি থেকে শুকনো কাপড় তুলতে তুলতে পাশের ছাদে একবার চোখ বোলায়। আজ মেয়েটি ছাদে ওঠেনি, হয়তো রোজ ছাদে আসে না। পাশে ফ্ল্যাটে গিয়ে মেয়েটির সাথে একবার দেখা করে আসবে। মা ভাবি জানতে পারলে তুলকালাম কাণ্ড হবে, কিন্তু সে নিজের কৌতূহল চেপে রাখতে পারছে না। বারবার জানতে ইচ্ছে হচ্ছে আসলে মেয়েটির সাথে কি হচ্ছে। গভীর চিন্তায় ডুবে গেল লামিয়া। ছাদে আড্ডায় মত্ত মহিলাদের কিছু টুকরো কথায় ও চিন্তার বাদ পড়ল।
ছাদের এক কোণে মহিলা জড়ো হয়ে খুশ গল্পে ব্যস্ত। পাশের ফ্ল্যাটের দু একজন ভাড়াটেও এসছেন আড্ডা দিতে। তাদের একজন বেশ বিরক্ত সুরে বলল, ভাবি আর বলবেন না, রাতে চারতলার ভাবির মেয়ে জ্বালায় ঘুম হারাম হয়ে যায়। এমন পাগল মেয়েকে পাগলা কারোতে রাখতে পারতো? রাত বিরাতে হঠাৎ হঠাৎ এত বড় মেয়ে কান্না চিৎকার জুড়ে দেয়, তাতে আমার বাচ্চাগুলো ভীষণ ভয় পায়। দু একবার উঠে ওদের দরজায় কড়া নাড়তে যাবো ভাবলাম, তার আগে দেখি কান্নাকাটি সব বন্ধ হয়ে গেছে। আমি ভাবছি বাড়িওয়ালার কাছে নালিশ জানাবো, ওই ভাবি নিজের পাগল মেয়েকে সামলাবে নয়তো বাসা ছেড়ে দিবে। এই হলো কথা। মেয়ের মাকে অভিযোগ জানান নাই? তাকে তো পাওয়া যায় না। সে সকালে কাজে বের হয়ে রাতে কখন ফেরে কে জানে। একদিন সিঁড়িতে দেখা হয়েছিল, ভালো মন্দের দুটো কথা জিজ্ঞাসা করে দৌড় লাগালেন। আমার আবার একই বাসায় যেতে ভয় লাগে। মেয়ে সারাদিন একা থাকে, গেলে যদি পাগলামির বসে কিছু করে ফেলে। এমন ভয় নিয়ে থাকবেন কিভাবে ভাবি? আপনি তাড়াতাড়ি বাড়িওয়ালাকে নালিশ জানান, আপদ বিদায় হওয়া ভালো। লামিয়ার ভীষণ খারাপ লাগছে। সবাই মেয়েটিকে কত হেউ করছে। এমন অবস্থায় মেয়েটি কতই কষ্ট না আছে। লামিয়া দীর্ঘশ্বাস ছেড়ে ভাবে মেয়েটির সাথে আবার দেখা হলে জমিয়ে গল্প করবে। কণার আপুর হয়তো কোনো মানসিক সমস্যা আছে, একা থাকতে তা প্রখর রূপ ধারণ করছে। মন খুলে কথা বললে সব ঠিক হওয়ার সম্ভাবনা থাকতে পারে। দুবার কলিং বেল টিপার পরেও কারোর সারা শব্দ পাওয়া যাচ্ছে না। কিছুক্ষণ পরপর পাশ কেটে লোকজন আসা যাওয়া করছে, আর সবাই লামিয়ার দিকে কেমন বাঁকা চোখে তাকাচ্ছে। লামিয়া তার ওড়নার নিচের অংশ শক্ত করে চেপে ধরে দরজার সাথে গা ঘেঁষে দাঁড়িয়ে আছে। প্রচণ্ড অস্বস্তি বোধ হচ্ছে তার। এখনো কেন কণা আপু দরজা খুলছে না? তবে কি বাসায় কেউ নেই? এই ভাবনায় আরেকবার কলিং বেল চাপল লামিয়া। এবার হয়তো কারোর কৃপা হলো। সশব্দে দরজা খুলে কোমরের হাত রেখে এক মাঝবয়সী মহিলা বিরক্তি স্বরে বলল, কে আপনি, কারে খুঁজেন? লামিয়া ভালো করে মহিলার দিকে তাকালো। মহিলার পরনে রংচঙে শাড়ি, মাথায় উঁচু করে খোপা বেঁধে রাখছে, মুখ ভর্তি পান, থুতনি বেয়ে পানের রস গড়িয়ে পড়ছে। লামিয়া অনুমান করে নিল উনি হয়তো বাসার ছোটা কাজের বুয়া। কনাপা আছেন? আমি তার সাথে দেখা করতে এসেছি। মহিলা কপাল কুঁচকে চোখ পিটপিট করে তাকিয়ে দরজার এক পাশে সরে দাঁড়ালো। লামিয়া ভেতরে ঢুকে জিজ্ঞাসা করলো, উনি কোথায়? ওনাকে একটু ডেকে দিবেন। মহিলা লামিয়াকে সম্পূর্ণ অবজ্ঞা করে রান্নাঘরের দিকে যেতে যেতে বললেন, সোজা যান, উনি রুমে আছেন। লামিয়ার মহিলাকে কেমন জানি সুবিধার মনে হলো না। খুব বিদঘুটে লাগছিল তার তাকানোর ধরন। সে আর দাঁড়িয়ে না থেকে নাক বরাবর সোজা গিয়ে একটা রুমে প্রবেশ করলো। কণা কারোর আগমন টের পেয়ে চিৎকার করলো, বলেছি না আমাকে একা থাকতে দিতে। লামিয়া আস্ত ঢোক গিলে মিহিস্বরে ডাক দিল, কণা আপু, আমি লামিয়া। কণা ঘাড় ঘুরিয়ে লামিয়ার দিকে তাকায়। পুরো রুমে আবছা অন্ধকার। জানলার ফাঁক ফোকর দিয়ে সূর্যের তীক্ষ্ণ রশ্মি প্রবেশ করে রুমটাকে সামান্য আলোকিত করে রেখেছে। কণা মুচকি এসে বলল, তুমি এসেছ, আসা এখানে বসো। লামিয়া সন্তপর্ণে কণার মুখোমুখি গিয়ে বসল। কণার শরীরে এখন একখানা সাদা তোয়ালে জড়ানো, এছাড়া আর কোনো বস্ত্র নেই। চুলগুলো প্রচণ্ড এলোমেলো, চোখের নিচে কালো ছাপ আর গাঢ় হয়েছে। ঠোঁট বেশ ফোলা ফোলা লাগছে। লামিয়ার চোখে পড়লেও কণার শরীরের বিভিন্ন স্থানে রক্ত জমাট বেঁধে কালশিটে হয়ে আছে। বুকের ওপরে, ঘাড়ে, বাহুতে হাজারো আঁচড়ের দাগ। সব দাগগুলো যেন সদ্য দেয়া। কণার এমন অবস্থা দেখে লামিয়ার কান্না পেয়ে যাচ্ছে। কান্না জড়ানো কণ্ঠে প্রশ্ন করল, তোমার এমন অবস্থা কেন আপু? তুমি যে অবিশ্বাস করো সেটা আমার কাছে চরম সত্য। এগুলো তার প্রকাশ মাত্র। লামিয়া জড়সড় হয়ে বিছানার এক কোণে বসে আছে। মুখটা ভয়ে চুপসে আছে, বারবার এদিক ওদিক তাকাচ্ছে। কণা ওয়াশরুম থেকে পরিপাটি হয়ে বেরিয়ে লামিয়াকে উদ্দেশ্য করে বলল, সবার মতো তুমি আমাকে ভয় পাচ্ছ? কণা স্বাভাবিক ভঙ্গিতে লামিয়ার পাশে এসে বসল। লামিয়া অবাক হচ্ছে, ক্ষত জর্জরিত শরীর নিয়েও মেয়েটি বেশ স্বাভাবিক। লামিয়া কণার উত্তর না দিয়ে উল্টো প্রশ্ন করে, আপু, আপনার সাথে আসলে কি ঘটেছে? কণার হাসিমুখ আবার থমথমে হয়ে গেল। একটা দীর্ঘশ্বাস ফেলে কণা বলতে শুরু করলো, সবাই ভাবে আমি বদ্ধ পাগল। নিজের মানসিক যন্ত্রণার সাথে প্রতিনিয়ত লড়াই করা মানুষটা তো পাগলের মতো আচরণ করবে, এটা স্বাভাবিক। টানা 2 বছর ধরে আমি মানসিক ও শারীরিক যন্ত্রণা সহ্য করে আসছি। কণা এবার বাচ্চা মেয়ের মতো কেঁদে দিল। জানো লামিয়া, ওরা আমায় একটা দিনও শান্তি দেয়নি। আমার শরীরের উপর অত্যাচার চালিয়েছে। রাত বিরাতে আমাকে বাথটাবের পানিতে চুবিয়েছে। সারা রাত ছাদে নগ্ন অবস্থায় চুলের মুঠি ধরে দাঁড় করিয়েছে। আমাকে আমার হাত পা ধারালো ব্লেড দিয়ে
কাটতে বাধ্য করেছে। ওরা দুনিয়ার সবচেয়ে খারাপ জিন, আমার জীবন একদম শেষ করে দিচ্ছে। লামিয়া হতভম্ব হয়ে কণার দিকে তাকিয়ে রইল। মেয়েটাকে কিভাবে সান্ত্বনা দিবে বুঝতে পারছে না। কণা কান্না থামিয়ে নাক টেনে আবার বলা শুরু করলো, আমার যন্ত্রণা আমি কাউকে বলতে পারি না। আমার মাও আমাকে বিশ্বাস করছে না। কত রকম চেষ্টা করেছে ওদেরকে আমার কাছ থেকে ছাড়ানোর, কিন্তু প্রত্যেক বিজ্ঞজন বলেছে ওদেরকে এত সহজে ছাড়ানো সম্ভব হবে না। অনেকদিন পর আমি আজ মন খুলে কারোর সাথে কথা বলছি, তাই সবকিছু তোমাকে বলে ফেলেছি। ওরা আপনার সাথে এমন করছে কেন আপু? এসব আমার ভুলের ফল। মায়ের সাথে একবার রাগারাগি করে গভীর রাতে বাথরুমে বসে কান্না করেছিলাম। হঠাৎ মনে হলো গোসল করতে হয়তো শরীর হালকা লাগবে, করেও ফেললাম। তুমি জানো কিনা জানি না, বাথরুম হচ্ছে খারাপ জিনদের আস্তানা। সেদিন নগ্ন হয়ে গোসল করায় বাথরুমে থাকা শয়তানের জিনদের নজরে পড়ে যায়। তারা আমার প্রতি আকৃষ্ট হয়। তারপর থেকে দুটো জিন আমার উপর আক্রমণ করেছিল। এর কয়েকদিন পর আমার উপর তৃতীয় জিনের আক্রমণ ঘটে। তার আক্রমণের কারণে আমি জানি না, ক্রমাগত নির্যাতনের শিকার হতে হতে আমি এসব অভ্যস্ত হয়ে পড়েছি। এখন মনে হয় এসব স্বাভাবিক আর আমার নিত্যকার জীবনের অংশ। তাও আমি মুক্তি চাই, সহ্য হয় না আর। আপনি কোনো হুজুরের সাথে কথা বলেননি? আপনার মাকে জানাননি? মা বিশ্বাস করেনি। পরে যখন বিশ্বাস করেছিল তখন অনেক দেরি হয়ে গিয়েছিল। সব হুজুররা কি জিন ছাড়ানো সম্ভব অসম্ভব বলে ফিরিয়ে দিয়েছে। তারা বলে এরা খুবিস জিন ও আশিক জিন। দুজাতি জিনের সাথে লড়াই করতে গেলে উপরন্তু তাদের ক্ষতি হবে। কথা থেমে একটা দীর্ঘশ্বাস ফেলল। তবে আমি যতক্ষণ নামাজ আর দোয়া কালাম পড়ি ততক্ষণ ভালো থাকি, কিন্তু ওরা আমাকে সেসব করতে বাধা দেয়। দোয়া পড়তে পড়তে এক সময় প্যারালাইসিসের মতো অবস্থা হয়ে যায়। নামাজ পড়ার সময় আমার চারপাশে বিদঘুটে সব কাণ্ড ঘটে। কণার কথা বলার মাঝখানে রুমটা সাদা ধোঁয়ায় ভরে যেতে লাগলো। লামিয়া ভীত হয়ে জিজ্ঞাসা করল, আপু এত ধোঁয়া আসছে কোথা থেকে? কণা উত্তর দেওয়ার আগে চারিদিক থেকে বিচ্ছিরি আওয়াজ ভেসে আসতে লাগলো। কণার মুখে তখন ভয়ের ছাপ। সে কি জানি বিড়বিড় করছে আর এক হাত দিয়ে লামিয়ার হাত শক্ত করে ধরে আছে। লামিয়াকে এক টানে দরজার বাইরে বের করে দিয়ে বলল, সোজা বাসায় চলে যাও। এদিক ওদিক কিংবা পেছনে ভুলেও তাকাবে না। কেউ তাকালেও ডাকলেও সাড়া দিবে না। এখান থেকে যাও তাড়াতাড়ি। লামিয়া কিছু বুঝে ওঠার আগেই কণা তার মুখের ওপর দরজা বন্ধ করে দিল। সে বেরিয়ে যাওয়ার উপক্রম হতে মাঝবয়সী মহিলা তার দিকে অদ্ভুত দৃশ্যতে তাকিয়েছিল। বেশ সুর করে ডাকল, এত তাড়াতাড়ি চলে যাচ্ছ? আর আমরা একটু গল্প করি। মহিলার চোখ ঠেলে বেরিয়ে আসছিল। লামিয়া সহ্য করতে না পেরে দৃষ্টি ফিরিয়ে নিয়ে তাড়াতাড়ি দরজার কাছে চলে এলো। এ কি, দরজা খুলছে না। লক টানাটানি করেও দরজা খুলতে পারছে না সে। পেছন থেকে মহিলা ডাকতে ডাকতে কাছে আসছে। লামিয়া বিড়বিড় করে আল্লাহকে ডাকতে লাগলো। দু একবার চেষ্টার পর দরজা খোলা মাত্র দৌড়ে বাসা থেকে নেমে এলো। দরজায় ঘন ঘন টোকা দেওয়ার শব্দে রুনা কিছুটা বিরক্ত হলো। দরজার ওপাশের মানুষ কিভাবে ও কি উড়ে উড়ে দরজা খুলতে আসে? এসব বিড়বিড় করে দরজা খুলতে দেখে লামিয়া দাঁড়িয়ে হাঁপাচ্ছিল। লামিয়া ঘরে ঢুকতে চাইলে রুনা বাধা দিয়ে বলে, আগে বলো তোমার কি হয়েছে। লামিয়া হাঁপানোর চোটে কিছু বলতে পারছে না। দু এক শব্দ বলে সে অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে গেল। লামিয়া দক্ষিণ দিকে জানলা খুলে দাঁড়ায়। চারপাশে গভীর রাতের অন্ধকার। পরিবেশের নিস্তব্ধতা ভেদ করে কানে আসছে ঝিঝি পোকার ডাক। কণা রুমের জানলা খোলা, সেদিকে অপলোক তাকিয়ে আছে লামিয়া। কণা পাথরের মূর্তির মতো জানালার সামনে এসে দাঁড়ালো। তার পরনে সেই তোয়ালে, ঠোঁটের এক কোণে রক্তের ধারা যা থুতনি বেয়ে নেমে যাচ্ছে। তার দৃষ্টি মরা মানুষের মতো স্থির। কণা বিড়বিড় করে লামিয়াকে কিছু বলতে চায়, তা লামিয়া স্পষ্ট বুঝতে পারে না। কণা গলা ফাটিয়ে চিৎকার করে বলার চেষ্টা করে, লামিয়া যা কিছু হয়ে যাক তুমি বাসা থেকে বের হবে না, ভুলেও আমার ফ্ল্যাটে আসবে না। এটুকু বলতে না বলতে পেছন থেকে একজোড়া কালো হাত কণার মুখ চেপে ধরে তাকে টেনে নিয়ে যায় রুমের অন্ধকার অংশে। সাথে সাথে আপনা আপনি জানলাও বন্ধ হয়ে যায়। লামিয়া কণা আপু বলে চিৎকার করে চোখ মেলে উঠে বসে। চারিদিকে তাকিয়ে বুঝতে পারে সে নিজের রুমে শুয়ে আছে। এশার আজানের ধ্বনি শুনতে পাচ্ছে। লামিয়া মনে করতে পারছে না বাসায় আসার পর তার কি হয়েছিল। শুধু বুঝতে পারে এতক্ষণ যা ঘটেছিল তার স্বপ্ন। তবুও কেন জানি তার ছটফট লাগছে। মনে হচ্ছে কণা আপুর সাথে খুব খারাপ কিছু ঘটেছে। কণার বলা কথাগুলো মনে পড়তেই তার শরীর ভয় কেঁপে উঠছে। কণার জন্য একসাথে তার কষ্ট আর খারাপ লাগাগুলো দুটোই কাজ করছে।
সে যদি কণা আপুকে এই কষ্ট থেকে মুক্তি দিতে পারত, ভেবে ভেবে কেঁদে ফেলল লামিয়া। লামিয়া এক ঢোক দুধ খেয়ে বাকিটা টেবিলের উপর রেখে দেয়। রুনা কঠিন চোখে লামিয়ার দিকে তাকায়। ভোর সন্ধ্যাবেলা কোথায় থেকে ফিরছিলে? লামিয়া ঢোক গিলে রুনার দিকে তাকায়। বোঝা যাচ্ছে ভাবি ভীষণ রেগে আছে। ভাবি যখন রেগে যায় তাকে কোনোভাবেই বুঝ দেওয়া সম্ভব হয় না, লামিয়া ভালো করে জানে। সত্য কথা বলার মতো সাহসও পাচ্ছে না। ভাবি যদি মাকে বলে দেয় খুব বাজে পরিস্থিতির সৃষ্টি হবে, আর মাকে না বললেও ভাবি নিশ্চয়ই তাকে ভীষণ বকুনি দিবে। তার চেয়ে চুপ করে থাকা শ্রেয় মনে হলো লামিয়ার। রুনার কোনো প্রশ্ন করে না, কণ্ঠ একটু নরম করে বলে, বলতে না চাইলে থাক, তবে তোমায় সাবধান করছি, এমন কিছু আর করো না। লামিয়া স্বস্তি পায়। ভাবির প্রতি তার ভালোবাসা আরও বেড়ে যায়। ভাবি সবসময় এমন, কখনো কোনো ব্যাপারে লামিয়াকে জোর করে না। ভুল কিছু করলে সুন্দরভাবে বুঝায়, যার কারণে রুনাকে লামিয়ার সব থেকে বেশি পছন্দ। নিজের মনের কথা নিশ্চিন্তে বলতে পারে, কিন্তু এই মুহূর্তে এই কথাগুলো বলার মতো মানসিকতাও পাচ্ছে না। ভাবি, আমি বাসায় ফেরার পর কি হয়েছিল? মা কি কিছু জিজ্ঞাসা করেছিল? রুনা দুধের গ্লাস নিয়ে চলে যাচ্ছিল। লামিয়ার কথায় থমকে ফিরে তাকায়। অজ্ঞান হয়ে গিয়েছিলে? ভাগ্য ভালো মা মাগরিবের নামাজ পড়ছিলেন, বাবা আর তোমার ভাইও মসজিদে ছিলেন। লামিয়া ছোট স্বস্তির নিঃশ্বাস ফেলে। রুনা চলে যাওয়া মাত্র জানলা খুলে কণার ফ্ল্যাটের দিকে তাকায়। ওদিকে জানলা বরাবরের মতো বন্ধ। এমন সময় দরজায় কেউ কড়া নাড়ে। লামিয়া পেছনে তাকিয়ে দেখে ঐশী এসেছে। ঐশী হানিফ চাচার মেয়ে। লামিয়া সমবয়সী। চাচার ফ্যামিলির সবার সাথে দা কুমড়ার সম্পর্ক থাকলেও ঐশীর সাথে লামিয়ার আপন বোনের মতো সম্পর্ক। দুজন যখন একসাথে থাকে হাজার কথার বলি ফোটে। এক অপরের সাথে ভালো মন্দ সব ধরনের কথা শেয়ার করে। ঐশীকে দেখে লামিয়া একটু আশ্বস্ত হয়। ওর সাথে গল্প করলে মন ভার হয়তো কমে যাবে। ঐশী ভীষণ কথাপটু আর চালাক ধরনের মেয়ে। মুখ দেখে মনের ভাব বোঝার ক্ষমতা রাখে। তাই লামিয়া নিজেকে যতটা সম্ভব স্বাভাবিক রাখার চেষ্টা চালাচ্ছে, কারণ কণার ব্যাপারটাও কাউকে জানাতে ইচ্ছুক না। আড্ডার এক পর্যায়ে ঐশী নিজ থেকে কণার কথা তুলে, লামু মেয়েটি নাকি তোকে ডেকে কথা বলতে চেয়েছিল, খবরদার এরকম একদম ওর কাছে যাবি না। না রে, মেয়েটা আসলে ভালো, সবাই অযথা পাগল বলে। পাগলকে পাগল ছাড়া কি বলবে, বাদ দে ওর কথা, তোর কাছে একটা প্রয়োজনে এসেছি। রুনা তার জোড়া ভ্রু নাচিয়ে কৌতূহলী কণ্ঠে লামিয়াকে জিজ্ঞাসা করল, ঐশী এই সময় কেন এসেছিল? ইদানিং ঘন ঘন আসছে দেখছি। লামিয়া থালা বাসন তাকে গুছিয়ে রাখতে রাখতে হেসে উত্তর দেয়, জানি তো আড্ডা দিতে আসে, তুমি আমার এই ব্যাপারে সাবধান করবে নাকি? রুনা মুখ ভেঙচে উত্তর দেয়, করলেও কি তুমি আমার কথা শোনো নাকি? লামিয়া উত্তরে মুচকে হাসে। রুনা তাকে নিয়ে সবসময় একটু বেশি ভাবে। সে অনেক ভাগ্যবতী, রুনার মতো একজন ভালো ভাবি পেয়েছে। যদিও প্রেমের বিয়ে বলে লামিয়ার বাবা মা রুনাকে পুরোপুরি মন থেকে মানতে পারেননি, তবে বিয়ের এই 1 মাসে রুনা সংসার সহ সবার মনে অনেকটাই জায়গা করে নিয়েছে। ভীষণ চেঁচামেচি শোরগোলের আওয়াজে লামিয়ার ঘুম ভাঙে। ঠিক বুঝতে পারে না এত শোরগোল কি কারণে, কোথায় হচ্ছে। শোরগোলের উৎস বের করতে ড্রয়িং রুমে এসে দেখে দরজার সামনে প্রতিবেশী কজন মহিলা দাঁড়িয়ে তার মা ভাবির সাথে কথা বলছে। সবার মুখে চাপা ভয় আর উদ্বেগ লক্ষ্য করা যাচ্ছে। কাছে গিয়ে ব্যাপারটা বোঝার চেষ্টা করছে, এমন সময় রুনা তাকে ভেতরে টেনে এনে বলল, ওদিকে যেও না এখন, বাইরে বেশ ঝামেলা হচ্ছে। কি নিয়ে? কণা নামের মেয়েটির লাশ ছাদে পাওয়া গেছে, তা নিয়ে অনেক হইচই পড়ে গেছে। লামিয়ার মাথায় যেন বাজ পড়ল। সে আর দাঁড়িয়ে থাকতে পারছে না। কিছু না ভেবে সবার বারণ উপেক্ষা করে পাগলের মতো ছুটে বেরিয়ে গেল। কণার অর্ধনগ্ন লাশ ছাদের পাশে তুলা গাছের মোটা ডালে ঝুলছে। চোখ আর জিভ ঠেলে বের হয়ে আছে। হাত, পিঠে, গলায় অসংখ্য ব্লেডের কাটা দাগ। স্বপ্ন যেমন দেখেছিল তেমন ঠোঁটের এক কোণে রক্তের দাগ। মরা স্থির চোখগুলো যেন লামিয়ার দিকে তাকিয়ে আছে। দেখতে ভীষণ ভয়ানক লাগছে। লামিয়ার চোখ ফিরিয়ে নিল। পুলিশ পাশে কাউকে ঘেঁষতে দিচ্ছে না, তার লাশ নামানোর প্রচেষ্টা চালাচ্ছে। যে মগডালে ফাঁস লাগানো হয়েছে তা ছাদ থেকে নাগাল পাওয়া একেবারে অসম্ভব। সবাই এটাকে আত্মহত্যা বললেও এই ব্যাপারে শিওর হতে পারছে না। লামিয়ার পুরো শরীর কাঁপছে, সর্বাঙ্গে ঘাম ছুটে গেছে, চারিপাশ যেন ঘুরছে, কোনো আওয়াজ তার কানে ঢুকছে না। বুক ফেটে আর্তনাদ বেরিয়ে আসতে চাইছে। কি হয়েছে কণার আপুর সাথে? এই প্রশ্ন তার মস্তিষ্কে ফ্যানের মতো ঝুলছে। উত্তর দিকের দেয়ালে ঠেস দিয়ে ভাঁজ করা হাঁটুতে থুতনি ঠেকিয়ে বিছানায় বসে আছে লামিয়া। তার সামনে দক্ষিণা খোলা জানালা।
সন্ধ্যাবাতি জ্বালায়নি বলে রুমটা গুটগুট অন্ধকারে ভর্তি। পাশের ফ্ল্যাট থেকে এখনো হইচই এর আওয়াজ ভেসে আসছে। সকালে কণার লাশ দেখার পর থেকে লামিয়া আতঙ্কে আছে। রুমের এক কোণে গুটিসুটি মেরে বসে আছে, কারোর সাথে কোনো কথা বলেনি। চোখ মুখ লাল হয়ে আছে তার। মনের অবস্থাও ভীষণ রকমের খারাপ। কণা তাকে বলেছিল সে জিনের অত্যাচার থেকে মুক্তি চাইছে। মুক্তি পাওয়ার লোভে নিজেকে শেষ করে দিতে করল না। না জানি কত ভয়াবহ অত্যাচার সহ্য করেছে মেয়েটা। ভেবে লামিয়ার চোখ থেকে টুপটুপ করে কয়েক ফোঁটা পানি ঝরল। লামিয়া মুখ কঠিন করে জানলার সামনে এসে দাঁড়ালো। বাতাসে কণার রুমের জানলার দিকে থেকে সুগন্ধি আগরবাতির গন্ধ ভেসে আসছে। পানিতে ছলছল করা চোখে লামিয়া সেদিকে তাকিয়ে চিৎকার করে, এত নিষ্ঠুর কেন তোমরা? তোমরা তো আল্লাহর সৃষ্টি। একই সৃষ্টিকর্তা সৃষ্টি হয়ে অন্য সৃষ্টির প্রতি অত্যাচার করতে তোমাদের বাধে না? তবে জেনে রাখো, আল্লাহ তোমাদের যত শক্তি সামর্থ্য দিক না কেন, তোমরা আজীবন মানুষের কাছে হারবে, কারণ আশরাফুল মাখলুকাত হিসেবে মানুষই শ্রেষ্ঠ। সত্য বলার অপরাধে যদি আমার উপর আক্রমণ করতে চাও তবে এসো। তোমরা কেবল অদৃশ্য হয়ে তোমাদের শক্তি দেখাতে পারবে, আর কিচ্ছু না। হঠাৎই লামিয়ার জানলার একটা পাল্লা সশব্দে নড়ে উঠল। প্রচণ্ড দুর্গন্ধে ছেয়ে গেল ঘরটা। গুছিয়ে রাখা জিনিসপত্র এদিক সেদিক পড়ে যাচ্ছে। ঘরের মধ্যে যেন মুহূর্তে বড় ধরনের ভয়াবহ সাইক্লোন বয়ে যাচ্ছে। এসব দেখে লামিয়ার হাত মুঠো শক্ত করে দাঁড়িয়ে থাকে। ওর মধ্যে কোনো ভয় কাজ করছে না। ওর ভিতরটা আজ ঘৃণা আর জেদে বিস্ফোরিত হচ্ছে। দরজার ওপাশ থেকে রুনা গলার আওয়াজ ভেসে আসা মাত্র ঘরের পরিবেশ স্বাভাবিক হয়ে এলো। লামিয়া দরজা না খুলে উত্তর দিল, তুমি যাও ভাবি, আমি আসছি। আম্বিয়া খাতুন সুপারি কাটতে কাটতে সোফায় বসে থাকা লামিয়ার দিকে এক নজর তাকায়। পাগল মেয়েটা মরে যাওয়ার খবর শোনার পর তার মেয়েটা কেমন যেন হাঁসফাঁস করছে, সারাদিন ঘরের এক কোণায় পড়ে থাকে। লামিয়ার কান্না ভেজা চেহারা আম্বিয়া খাতুনের চোখে এড়ায় না। তার মনে একটা প্রশ্ন ঘুরছে, পাগল মেয়ের জন্য তার মাইয়া এমন করতেছে কেন? তোর হইছে কি? সারাদিন রুমের মধ্যে বসেছিলি কেন? কিছু না। কিছু না কইলে হইব? আমি তো খেয়াল করতেছি ওই পাগল মাইয়া মারা যাওয়ার পর থেকে তুই তোর শোক করতেছস। এমন করো কেন মা? তোমার কি খারাপ লাগে না? পাগল হোক আর যাই হোক, তোমার মেয়ের মতোই তো। আম্বিয়া খাতুন গালে হাত দিয়ে চাচাতে লাগলো, ও মা গো মা গো, আমার মাইয়া আমার জ্ঞান দিতেছে। তুই আমার পেট থেকে হইছস না আমি তোর পেট থেকে হইছি? দুইটা লায়া পরে শিখা খুব বড় হয়ে গেছস না? চেঁচামেচির আওয়াজে রুনা রান্নাঘর থেকে ছুটে আসে। ব্যাপারটা বোঝার আগে আম্বিয়া খাতুন ওনার উপর ক্ষিপ্ততা দেখায়। আমার মাইয়া আগে এমন ছিল না। তোমার আশকারাই দিন দিন বেহাল্লা পানায় শিখতেছে। তোমার নিজেরও বংশের ঠিক ঠিকানা নাই। রাস্তা থেকে তুইলাই না আমার পোলা বিয়া করছে। আমরা এখন মানি নাই দীক্ষা আমরা মাইয়ারে আমার উপর উস্কাইয়া দিতে প্রতিশোধ নিতেছ। আজকে আসুক আমার পোলা, তুমি কেমনেই বাড়িতে থাকো আমিই দেখবো। লামিয়ার মেজাজ চরম বিগড়ে যায়। মায়ের এই বাজে স্বভাব বাড়িতে যা কিছু ঘটবে তার উসুল ওঠাবে রুনা ভাবির ওপরে। কেন এই মেয়েটাকে উনি দু চোখের বিষ মনে করে লামিয়া বুঝতে পারে না। রুনার শাশুড়ির কথায় চুপচাপ মাথা নিচু করে থাকে। শ্বশুরবাড়িতে পা রাখার পর থেকে প্রায় প্রতিনিয়ত তাকে সব সহ্য করতে হয়। কোনোদিন কোনো প্রত্যুত্তর করেনি, উল্টো বাসার সেবাই সবাই করেছে। লামিয়া উঠে দাঁড়িয়ে রাগান্বিত কণ্ঠে বলল, কি হলে? তুমি ভাবিকে দোষ দাও কেন? ভাবির মতো মেয়ে বলে সব সহ্য করে যাচ্ছে। আমি হলে এমন শ্বশুরবাড়ি মুখও দেখাতাম না। লামিয়া কথাটা বলেই রুমের দিকে দ্রুত হাঁটা দেয়। রুনাও তার পিছু নেয়। আম্বিয়া খাতুন কপাল চাপড়াতে চাপড়াতে বিলাপ করতে শুরু করে। রুনা নরম কণ্ঠে লামিয়াকে প্রশ্ন করে, কোন মেয়েটিকে নিয়ে তুমি কি আপসেট? লামিয়া রুনার দিকে তাকায় না। কথায় আছে, মানুষের মুখ মিথ্যা বললেও চোখ সবসময় সত্য বলে। আর লামিয়া কাউকে বুঝতে দিতে চায় না তার ভেতরে কি চলছে। আচ্ছা, পৃথিবীর ভালো মানুষগুলোর সাথে কেন সবসময় খারাপ হয়? লামিয়া থেকে কোনো জবাব না পেয়ে রুনা তার চুলে বিলি কাটতে থাকে এবং বলে, দেখো লামিয়া, দুনিয়ার ভালো খারাপ দু ধরনের বস্তু আছে। খারাপদের প্রতিপত্তি বেশি থাকলেও তারা ভালোর সামনে টিকতে পারেনি। মেয়েটি ভালো ছিল, তার সাথে এমন খারাপ কিছু হয়েছে তা মেনে নেওয়া কঠিন। তুমি এসব নিয়ে ভেবো না। কণার মৃত্যু 2 দিন কেটে গেছে। লামিয়ার মনের অবস্থা কিছুটা স্বাভাবিক হয়ে এসছে, তবুও সে মাথাটাকে কণাকে সরাতে পারছে না। কণার মা বাসা ছেড়ে দিয়েছে, সব মালপত্র একে একে গাড়িতে উঠাচ্ছেন। লামিয়া বারান্দায় দাঁড়িয়ে সেই দৃশ্য দেখছে। কণার মা লামিয়াকে দেখে এগিয়ে এলেন। তার হাতে ছোট্ট একটা নোটবুক দিয়ে বললেন, কণা তোমাকে দিতে বলেছিল। নোটবুকটার উপর লামিয়ার হাত বুলায়। কণার সাথে তার কোনো সম্পর্ক নেই, তবুও তার প্রতি গভীর টান অনুভব করছে। ঐশীকে লামিয়া রুম থেকে বের হতে দেখে রুনা প্রশ্ন করে, তুমি কখন এলে?
ঐশী থতমত খেয়ে যায়, নিজেকে সামনে নিয়ে কোনো রকমে বলে, কিছুক্ষণ। আচ্ছা ভাবি যাই, মা খুঁজবে। ঐশীর হাতে থাকা কাপড়ের ব্যাগ রুনার চোখ এড়ায় না। মেয়েটি ওড়না দিয়ে বারবার ব্যাগ আড়াল করার চেষ্টা করছিল, তাও রুনা খেয়াল করেছে। লামিয়া ওয়াশরুম থেকে বের হওয়া মাত্র রুনা তার হাত চেপে জিজ্ঞাসা করে, ঐশী কেন এসেছিল, কখন? খানিকক্ষণ আগেই ওকে তোমার রুম থেকে বেরোতে দেখলাম। হাতে একটা কাপড়ের ব্যাগ ছিল। আমি তো ওয়াশরুমে ছিলাম, জানি না তো, বোধহয় কোনো দরকারে এসেছিল, আমাকে না পেয়ে চলে গেছে। তুমি আমার থেকে কিছু লুকাচ্ছ? আরে কিচ্ছু লুকাচ্ছি না ভাবি, সেও আমার থেকে প্রয়োজনীয় কিছু জিনিস নিয়েছিল, আজ বোধহয় তা ফেরত দিতে এসেছিল। রুনা সংশয়ে ভরা চোখে লামিয়ার দিকে তাকায়। তার কেন মনে হচ্ছে লামিয়ার সাথে খারাপ কিছু ঘটতে যাচ্ছে। মধ্যরাতে ঘুমের মধ্যে হঠাৎ লামিয়ার খুব অস্বস্তি বোধ হয়। আবছা অন্ধকারে চোখ মেলে দেখে সে বিছানা থেকে উঁচুতে শূন্যে ভাসছে, ভেসে ভেসে সারা ঘরময় ঘুরে বেড়াচ্ছে। বিস্ফোরিত কণ্ঠে চিৎকার করতে চায় সে, কিন্তু তার কণ্ঠনালী থেকে কোনো আওয়াজ বের হয় না। লামিয়া সারা রুমে বসে বাসি রক্তের গন্ধ পায়। এই সময় তার চোখের সামনে ভেসে ওঠে এক ভয়ানক বিকৃত কুৎসিত চেহারা। প্রচণ্ড ঠান্ডা একখানা হাত চেপে ধরে তার গলা। লামিয়া নিজেকে ছাড়াতে উসখুস করে, কিছুক্ষণ পর হাতখানা নিজে থেকে তাকে ছেড়ে দেয়। শূন্য থেকে মেঝেতে পড়ে গড়াগড়ি খায় সে। মাথা আর কোমরে চোট ভীষণ লেগেছে, তাও নিজেকে সামলে কোনো মতো উঠে দরজার কাছে যাওয়ার জন্য উদ্যত হতে কেউ তার হাত খোপা করা চুলে শক্ত হাতে তার চুলের মুঠি ধরে টেনে হিচড়ে পুরো রুমে ঘোরাতে লাগলো। ব্যথায় যন্ত্রণায় ছটফট করতে থাকে লামিয়া। এবার তাকে উঠিয়ে কেউ জানলার দিকে ছুড়ে মারে। লামিয়ার চোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে আসতে থাকে। ঝাপসা দৃষ্টিতে দেখতে পায় একটা কালো প্রতিবিম্ব তার দিকে এগিয়ে আসছে। প্রতিবিম্ব যত কাছে আসছে বাসি রক্তের উৎকট গন্ধ তত প্রখর হচ্ছে। লামিয়ার বমি আসার অবস্থা হয়। কিছু বুঝে ওঠার আগে প্রতিবিম্ব লামিয়ার গলা গাল চেপে ধরে দেয়ালের সাথে ঘেঁষে শূন্যে উঠিয়ে ধরে রাখে। লামিয়া পা ছোড়াছুড়ি করে অদৃশ্যমান প্রতিবিম্বটাকে লাথি মারার চেষ্টা করতে থাকে। লামিয়া হাঁপিয়ে উঠে মুহূর্তে তার মনে হলো প্রতিবিম্ব হয়তো এক্ষুনি তাকে মেরে ফেলবে। হঠাৎই প্রতিবিম্ব তাকে ছেড়ে দেয় আর সে মেঝেতে লুটিয়ে পড়ে। প্রতিবিম্ব তার দিক থেকে ফিরে পেট বরাবর বেশ জোরে একটা লাথি মারে। মরণ যন্ত্রণা সম ব্যথায় কুকড়ে ওঠে লামিয়া। প্রতিবিম্ব হাসতে হাসতে ঘরের অন্ধকার কণায় মিলিয়ে যায়। লামিয়া বিছানার মাঝখানে পা গুটিয়ে বসে আছে, তার চোখে মুখে যন্ত্রণার ছাপ। সে আলতোভাবে পেটে হাত দেয়। লাথি দেওয়ার জায়গাটায় এখনও ব্যথা জমে আছে। গতকাল রাতের ঘটনায় স্পষ্ট মনে আছে, কিন্তু কেন তার সাথে এমন হয়েছে তার কোনো কারণ ঠাউর করতে পারল না লামিয়া। প্রতিবিম্বটি কি কোনো জিন ছিল ভেবে গা কাঁপুনি দিয়ে ওঠে। তার মুখ চেপে কান্না আসে। কাল রাতের মতোই অসহায়ত্ববোধ হতে থাকে। গায়ে কাটা দিয়ে আর অত্যাচারগুলোর কথা মনে পড়লে কেমন জানি ভয়ানক শিহরণ বয়ে যায় শরীরে। কে বিশ্বাস করবে এসব? কাকে বলবে কাল রাতে ঘটে যাওয়া নৃশংসতার কথা? ভেবে ভেবে লামিয়ার ভেতরটা অজানা যন্ত্রণায় তিক্ত হয়ে ওঠে। আম্বিয়া খাতুন তার স্বামী সেলিমুল্লাহকে উদ্দেশ্য করে বলল, আপনি এটার কোনো ভিত করবেন না? সেলিমুল্লাহ কোনো উত্তর না দিয়ে খুব সতর্কের সহিত চায়ের কাপে চুমুক দেয়। বিরক্তিতে আম্বিয়া খাতুনের কপাল কুঁচকে আসে। স্বামীর চা শেষ হওয়ার অপেক্ষায় চাতক পাখির মতো চেয়ে আছেন তিনি। সেলিমুল্লাহ শান্ত স্বভাবের মানুষ হলেও ভীষণ বদরাগী। স্ত্রীর মতো চেঁচামেচি রাগারাগি করে কিছু করেন না, তাই তার প্রতিটা পদক্ষেপই তার ছেলে মেয়েদের কাছে ভয়ানক আর রহস্যজনক লাগে। চা খাওয়া শেষে উনি বাসার সবাইকে ডেকে পাঠালেন। রুমে থমথমে পরিবেশ বিরাজ করছে। আম্বিয়া খাতুন থেমে থেমে নাকি কান্না তুলে বড় ছেলে ফয়াজের কাছে তার শোক প্রকাশ করছেন। রুনা মাথা নিচু করে দরজার এক পাশে দাঁড়িয়ে আছে। তার বিপরীত কোণায় লামিয়া অন্য মনস্ক হয়ে আম্বিয়া খাতুনের বিলাপ দেখছে। সেলিমুল্লাহ এক ধমক ছাড়ে, তুমি নাকি কান্না ছাইরা আসল কথা কও, কি কইছে? এমন কথায় কাঁসার থালার মতো ঝনঝনিয়ে ওঠে আম্বিয়া খাতুন। গলায় জোর এনে বলে, কি কমু আমার দুঃখের কথা? আমার নিজের পেটের মাইয়া এখন আমারে তুচ্ছ কইরা কথা কয়, আর সব শিখাইয়া দেয় আমার পোলার বউ। তার আশ করায় লামি আমার মুখের উপরে কথা কয়া শিখছে। ফায়াজ, তোর বউরে কি আমরা কোনোদিন কোনো খারাপ কথা কইছি? তোর আমাগো আমতে বিয়া করা সত্ত্বেও ওই বউরে বাসায় ঠাই দিলাম, আর সেটা আমাদের কাল হইছে। ফয়েজ এবার রুনার দিকে তাকিয়ে বলে, আম্মা, ওরে তুমি মাফ করে দাও, সংসারে নতুন ভালো মন্দ কিচ্ছু বোঝে না। আমার পোলা হইয়া তুই কেমনোর পক্ষ নিয়ে কথা কস? আই মনে হইতাছে সব আমার দোষ। আমি কেন তোকে দুইটারে জন্ম দিলাম? এই বউ আমাকে সংসারে ভালো চাই না, এর লগে আমি থাকতে পারুম না।
লামিয়ার খুব বিরক্ত লাগছে। একই নিজের মানসিক অবস্থার অবনতি, শরীরে অসহ্য যন্ত্রণা, তার উপর সকাল সকাল মায়ের সব কুটনামি তার একদমই ভালো লাগছে না। বাবা সামনে থাকায় কোনো প্রতিবাদ করার সাহস পাচ্ছে না সে। ফায়াজ শান্ত কণ্ঠে বলল, মামি ওর পক্ষ নিচ্ছেন, ওর পক্ষ থেকে মাপ চাচ্ছি। ও তো আমার বিয়ে করা বউ, ওরা আমি কেমনে স্যার মোকাও? এখন তোর মায়ের কাছ থেকে বউ বড় হয়ে গেল, সার্থক আমার পেট। সেলিমুল্লাহ হাঁক ছাড়লেন, সামান্য একটা ব্যাপার নিয়ে তোমরা কি শুরু করলা? ঘরের ভেতরে বউ শাশুড়ি এসব করলে বাইরের মানুষ তো ছিছে দেব। বৌমা, তুমি এখন থেকে লামিয়ার সাথে আর মিশবা না। তোমার শাশুড়ি মা যখন চায় না তখন তার কিংবা লামিয়ার সাথে কোনো কথাবার্তার দরকার নাই। আর লামিয়া, তুমি দিন দিন অভদ্র পরিণত হইতাছ। মায়ের মুখের উপর কথা বলা বন্ধ করো। কথা এখানে শেষ। আম্বিয়া খাতুন স্বামীর দেয় বিচারে পুরোপুরি সন্তুষ্ট না হলেও তার চোখে মুখে বিজয়ের উজ্জ্বল হয়ে ওঠে। লামিয়া মায়ের উপর এক প্রকার ক্ষোভ পুষের রুমে চলে যায়। অনেক ভেবে রুনার কাছে ঘটনাগুলো শেয়ার করার সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু বাবার নিষেধ অনুযায়ী রুনার সাথে আর কোনো কথাই বলতে পারবে না। বাবার কথা অমান্য করা মানে বাসায় বড়সড় অশান্তি সৃষ্টি করা। লামিয়ার প্রতি মুহূর্তে অনুভব হচ্ছে তার আশেপাশে কেউ থেকে কেউ কেউ সর্বক্ষণ তাকে নজরে নজরে রাখছে। গোসল করতে গেলেও তার শান্তি লাগে না, মনে হয় কেউ তাকে খুব বাজেভাবে স্পর্শ করার চেষ্টা করছে। দিন দিন ব্যাপারগুলো ক্রমশ প্রগাঢ় হচ্ছে। ওর মেজাজ এখন ভীষণ খিটখিটে হয়ে থাকে, আশেপাশে কাউকে সহ্য হয় না। কাল রাতে ওর পুরো শরীরে কেউ কুকুরের মতো দাঁত বসিয়ে কামড়েছে, তাকে এসব সহ্য করতে হয়েছে নীরবে। তার শরীর তখন অসাড় হয়েছিল। লামিয়ার ধারণা হচ্ছে তার পরিণতি কণার মতো হতে যাচ্ছে, সে এর থেকে বাঁচতে পারবে না। কিন্তু কেন হচ্ছে এসব তার সাথে? কণা নোটবুকের কথা মনে পড়া মাত্র সারা ঘর তন্ন তন্ন করে খোঁজে লামিয়া। বাঁচার শেষ আশাটুকু প্রদীপের আগুনের মতো দপ করে নিভে যায়। কোথাও খুঁজে পায় না নোটবুকটি। ওই সাতকে উঠে বলে, তোর এসব কথা আমার অবিশ্বাস্য লাগছে। তোকে যদি কামড়ায় তবে তোর শরীর কেন ক্ষতচিহ্ন নেই কোনো? আমার মনে হয় এসব তোর ভ্রম। কণা মেয়েটির থেকে আজগুবি গল্প শুনে তোর মনেও কল্পনার উদয় হয়েছে। লামিয়া চুপ করে থাকে। তার এসব কেউ বিশ্বাস করবেন এটা সে ভালোভাবে বুঝে গেছে। লামিয়া চুপ থাকতে দেখে ওই সে আবার বলে, এসব কথা চাচা চাচি কিংবা কাউকে বলতে যাস না। আমার ভয় হচ্ছে সবাই যদি তোকে কণা মেয়েটির মতো পাগল ভেবে একঘরে করে দেয়। ঐশী একটু থেমে চাপা গলায় বলে, ইদানিং রুনা ভাবির আচরণও আমার ঠিক লাগে না। উনি তোর কথা একদম শুনতে পারে না। তুই কিসের নোটবুকের কথা বলছিলে? আমি সেদিন রুনা ভাবির ঘরে একটা নোটবুক দেখেছিলাম, আমার চোখ পড়া মাত্র লুকিয়ে ফেলেছি। জানি তোর মনে হচ্ছে আমি মিথ্যা বলছি। যদি তোর বিশ্বাস না হয় এসবে ওনাকে আমার কথা জিজ্ঞাসা করিস। লামিয়া চোখ বড় বড় করে ঐশীর দিকে তাকায়। তার চোখে মুখে অবিশ্বাসের ছাপ, মনের মধ্যে তুমুল দোটানা কাজ করছে। মনিবিহীন চোখগুলো বিকৃত চেহারার নেকড়ের ন্যায় পশু লামিয়ার চারপাশে বৃত্তাকারে ঘুরে ঘুরে তাকে দেখছে। পশুটির জিভে লালা ঝরছে, ধারালো লম্বা নখগুলো রক্তে মাখামাখি। লামিয়া জড়সড় হয়ে মেঝেতে বসে ফুপাচ্ছে। তার গলা কপাল নখের আঁচড়ের চিহ্নে ভরে আছে। লামিয়া ভয়ার্ত গলায় চিৎকার করে, কি চাও আমার কাছে? আমাকে এভাবে কেন নির্যাতন করছো? নেকড়ের ন্যায় পশু মুহূর্তে মানবাকৃতির রূপ ধারণ করল। ধীরে ধীরে লামিয়ার দিকে এগিয়ে এসে তার চুলের মুঠি চেপে ধরে মাথা দেয়ালের সাথে বাড়ি মেরে কয়েকবার আঘাত করল। লামিয়ার চিৎকারবিহীন কান্নার আওয়াজে ঘরের গুমট পরিবেশ ভারী হয়ে এলো। অত্যাচারে অসহ্য হয়ে মানবের পা চেপে ধরে নিজের জীবন ভিক্ষা চাইতেও তার দ্বিধা হলো না। কিন্তু নির্দয় মানব তার উপর দিকে উপহাসের দৃষ্টিতে তাকায়। তার মণিবিহীন সাদা চোখ দেখে লামিয়ার অন্তরাত্মা শুকিয়ে যায়। মানবটির পুরো শরীরের চামড়া খরাকালীন সময়ের মাটির ন্যায় ফাটা। সেসব ফাটা স্থান থেকে রক্ত বেয়ে পড়ছে। পা ধরেও নিজের শেষ রক্ষা করতে পারেনি লামিয়া। তার শরীরের উপর নৃশংস আক্রমণ চালায় মানবাকৃতির জিন। সারা রাত ধর্ষণের পর লামিয়াকে উল্টো করে ফ্যানের সাথে ঝুলিয়ে চাবুকের মতো সবকিছু শক্ত কিছু দ্বারা বেত্রাঘাত করে। প্রতিটি আঘাত চামড়ার নিচের মাংসে ডেবে যায়। তখন লামিয়ার মনে হয় এই যন্ত্রণা ভোগ করার চেয়ে মৃত্যুই শ্রেয়। ফজরের আজান দেয়া মাত্রই মানবাকৃতির জিন তাকে ছেড়ে দেয় এবং তার দিকে তাকিয়ে বিশ্রী রকমের মুচকি হাসি দিয়ে প্রস্থান করে। এতদিনে এই হাসির অর্থ লামিয়া বুঝে গেছে। তেমন হাসি তার ভেতরের আত্মাকে নাড়া দিয়ে যায়। এখানে শেষ নয়, আমি আবার আসব। হাসির মূল অর্থ যেন এটাই। আয়নার দিকে দেখে আতকে ওঠে লামিয়া। তার অবস্থা কণার মতো হয়েছে। চোখের নিচে কালো দাগ, সারা শরীরে অত্যাচারের আঘাতের তীব্র যন্ত্রণা। তাকে কেউ বাঁচাতে পারবে না।
তার পরিণতি কি কণার মতো নৃশংস মৃত্যু ভেবে দরদর করে ঘামতে থাকে লামিয়া। এভাবে নিজেকে শেষ হতে দিতে পারে না সে। কিছু তো উপায় আছে এর থেকে বাঁচার। আল্লাহ নিশ্চয়ই তাকে রক্ষা করবেন। আল্লাহর নাম নেওয়া মাত্রই তার মনে পড়ল যেদিন থেকে জিন তার উপর আছর করা শুরু করেছে সে নামাজ দোয়া দরুদ পড়েনি। ঋতু পরিবর্তনকালীন সময় শেষ হলেও তার এই পর্যন্ত নামাজ পড়ার সুযোগ হয়নি। আম্বিয়া খাতুন টানা কিছুক্ষণ ধরে মেয়ের দরজায় কড়া নেড়ে যাচ্ছেন, কিন্তু তার মেয়ে দরজা খুলছে না। বিগত কয়েকদিন ধরে তার মেয়ে বেশ বেলা করে ঘুম থেকে ওঠে। আচরণেও খাপছাড়া ভাব। মেয়ের জন্য আম্বিয়া খাতুনের প্রচণ্ড চিন্তা হয়। তার কেবল মনে হচ্ছে রুনা লামিয়ার উপর এমন কিছু করেছে যার ফলে তার মেয়ে দিন দিন শুকিয়ে যাচ্ছে। কারোর সাথে নিজে থেকে কোনো কথা বলে না, রুম থেকেও বের হয় না। লামিয়া গায়ে ভালো করে ওড়না জড়িয়ে বিরক্ত মেজাজে দরজা খুলল। কি সমস্যা? এতবার নক করছো কেন? তোর কি সমস্যা? আজকাল পাগলের মতো আচরণ করতেছস কেন? কথা বলতে বলতে আম্বিয়া খাতুনের নজর পড়ে লামিয়ার মুখ, গলার উপরে নখের আঁচড়ের দাগ। প্রায় আতকে উঠে বললেন, তোর আঁচড়ে কাটলো কি? সত্যি করে বলতো, বউ তোর বিরুদ্ধে খারাপ কিছু করেছে? লামিয়া উত্তর না দিয়ে মায়ের মুখের ওপর দরজা বন্ধ করে দেয়। মেয়ের এমন হীন আচরণে মনক্ষুণ্ণ হয় আম্বিয়া খাতুন। নাক মুখ খিচে ছুটে যায় রুনার রুমে। রুনা এখন নিজের কণার ঘর থেকে বের হয় না বললেই চলে। তার শাশুড়ি তাকে এক ঘরে করে দিয়েছে। নিজের ঘরের বাইরে পা রাখার অনুমতি নেই তার। বলতে গেলে প্রায় তাদের সংসার ভাগাভাগি করে দেওয়া হয়েছে। আম্বিয়া খাতুন রান্নায় ব্যস্ত। রুনার গালে কষে চর বসে বলে, তুই আমার মেয়েরে পাগল বানিয়ে দিতেছস তাই না? রুনা চরের তেমন তোয়াক্কা না করে অবাক হয়ে শাশুড়ির কথা শোনে। লামিয়ার সাথে তোর যোগাযোগ নেই অনেকদিন। রুনা প্রায় সময় তার ঘরে উকি মারলেও দেখা পায় না। ফায়াজকে সে কথা বললেও ফায়াজ তাকে এক কথা শুনিয়ে দেয়, মা যখন চায় না লামিয়ার সাথে দেখা সাক্ষাৎ করার কোনো দরকার নেই। কিন্তু রুনা ভেতরে ভেতরে লামিয়ার চিন্তায় অস্থির হয়ে ওঠে। অনেকদিন পর লামিয়াকে দেখে আতকে ওঠে রুনা। মেয়েটার করুণ অবস্থা দেখে তার লামিয়ার কাছে ছুটে যেতে অদম্য ইচ্ছে হয়, কিন্তু লামিয়া তার দিকে একবারও তাকাচ্ছে না। বিষণ্ণ মুখে বাবার পাশে বসে আছে। আম্বিয়া খাতুন ঘরের সবাইকে নিয়ে বিচার সবাই ডেকেছেন। আবার সেলিমুল্লাহ গলা খেকিয়ে বললেন, আবার বিচার নিয়ে বসলা? সে কখন চা চেয়েছি, তার কোনো কি তোয়াক্কা আছে? রুনা নত মুখে সেলিমুল্লাহর দিকে চায়ের কাপটা এগিয়ে দেয়। এসব অবশ্য এখন সে করে না। আম্বিয়া খাতুন তার রান্নাঘরে আসা বন্ধ করে দেওয়ার পর নিজের ঘরে সিলিন্ডারের গ্যাসে নিজেরাই রান্না করে খায়। ফায়েজের চোখে মুখে বিরক্তির ছাপ। মায়েরকে এখন রুনাকে নিয়ে ঝামেলা না করলেই নয়। তার বর্তমান চিন্তার উপর এসব অতিরিক্ত প্রেশার তিক্ত লাগছে। লোকসানের দায়ে তার ছোটখাটো বিজনেস বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। এদিকে চাচাদের কথা করা মিথ্যা মামলায় বাড়িটা কবে ছাড়তে হয় কে জানে। মা বাবাকে এসব কিছু জানায়নি সে, কিন্তু পরিস্থিতি এমন পর্যায়ে এসে দাঁড়িয়েছে এখন সে আর কিচ্ছু সামলে নিতে পারছে না। আম্বিয়া খাতুন লামিয়ার দিকে কঠিন দৃষ্টি নিক্ষেপ করে বলে, তুই সত্যি করে বল রুনা, তোর সাথে কি করেছে? লামিয়া জামার খানিকটা অংশ শক্ত করে চেপে ধরে আছে, আর সে তার সমস্যাগুলো সবাইকে বলবে বলে ঠিক করেছে। এভাবে বেঁচে থাকতে পারছে না সে। সবাই সব জানার পর নিশ্চয়ই তাকে বাঁচানোর চেষ্টা করবে। লামিয়া আস্তে ঢোক গেলে তার সাথে কদিন ঘটে যাওয়ার সমস্ত ঘটনা খুলে বললে এবং শরীরের ক্ষতস্থানগুলো দেখিয়ে সত্যতা প্রমাণ করল। সবকিছু শোনার পর সবার চক্ষু চড়ক গাছ। আম্বিয়া খাতুন মাথায় হাত দিয়ে বসে বিলাপ শুরু করলেন। এমন সময় সেলিমুল্লাহ কাঁপতে কাঁপতে মেঝেতে পড়ে গেলেন। তার নাক মুখ দিয়ে জমাট বাঁধা কালো রক্ত পড়া আরম্ভ করল। সেলিমুল্লাহকে হসপিটালে নেওয়া হয়েছে। আম্বিয়া খাতুন স্বামীর শোকে বারবার মূর্ছা যাচ্ছেন। রুনা তাকে সামলাচ্ছে। লামিয়া তার বিপরীতে চুপ মেরে বসে আছে। তার মাথায় চিন্তা আসছে, তার এসবের প্রভাব পরিবারের উপর পড়ছে না তো? রুনা লামিয়ার দিকে তাকায়। চোখাচোখি হওয়া মাত্র লামিয়া তার দৃষ্টি সরিয়ে নেয়। ঐশীর কথাগুলো শোনার পর থেকে ভাবির প্রতি তার শ্রদ্ধাবোধ অনেক কমে এসেছে। এই পরিস্থিতিতে রুনার সাথে কোনো নতুন ঝামেলা বাঁধাতে চায় না বলে লামিয়া রুনাকে এড়িয়ে যাচ্ছে। লামিয়া উঠে চলে যেতে উদ্যত হতে রুনা গম্ভীর কণ্ঠে বলল, লামিয়া, তোমাকে এই পরিস্থিতি থেকে নিজে মুক্ত হতে হবে। আফসোস করার আর কোনো সময় নেই। লামিয়া আর চোখে একবার রুনার নিরাবেগ মুখের দিকে তাকায়। রুনার কথাটা সে বুঝতে পারল না। কিসের ইঙ্গিত করল রুনা? সরাসরি জিজ্ঞাসা করতে আত্মসম্মানে বাঁধল, কিন্তু কথাটিকে হেলায় ফেলাই দিলে দেয় না লামিয়া। একাকী গভীরভাবে ভাবতে বসে। বাসে ফিরে ফায়াজ রিক্ত শূন্য মুখে সোফায় ধপ করে বসে পড়ে। আম্বিয়া খাতুন ছুটে এসে স্বামীর খবর জানতে চান। লামিয়া রুনা কৌতূহলে এগিয়ে আসে। ফায়াজ হঠাৎ করে কেঁদে ফেলে।
মা বিপদ এবার সব দিক থেকে ঘিরে ধরেছে। ডাক্তাররা বলছেন বাবার মস্তিষ্কে প্রচুর রক্তক্ষরণ হয়েছে, সারা শরীর প্যারালাইসিস হওয়ার সম্ভাবনা আছে। এদিকে লোকসান হওয়ার ধারের টাকা মেটাতে না পারায় মহাজন আমার ব্যবসায় দখল করে নিয়েছে। বাড়ি আসার সময় পুলিশ আমাকে থানায় ডেকে নিয়ে নোটিশ দিয়েছে খুব শীঘ্রই যেন চাচার অংশ ছেড়ে দেই, নয় বড়সড় মামলা হবে। আমি বুঝতে পারছি না আমি কি করব। আম্বিয়া খাতুন মুখে আঁচল চেপে কাঁদতে থাকেন। লামিয়া রুমে এসে দরজা বন্ধ করে দেয়। তার মাথায় চিন্তার মস্ত পাথর ঝেঁকে বসেছে। এই মুহূর্তে নিজেকে বাঁচাবে নাকি পরিবারকে? হঠাৎ চোখে পড়ে জানালার কার্নিশের নিচের অংশে ঝুলে থাকা কাগজের ব্যাগটার দিকে। দেখে বোঝা যাচ্ছে কেউ জানলা দিয়ে ফেলে দিয়েছিল, কিন্তু তার সেখানে আটকে গিয়েছে। লামিয়া চোখ মুখ মুছে কৌতূহলবশত ব্যাগটা তুলে যায়। অনেক চেষ্টার পর ব্যাগ উঠিয়ে অনেক আনতে সক্ষম হয়। ব্যাগের ভিতর থেকে কণার সেই নোটবুকটা পেয়ে অবাক হওয়ার সাথে সাথে আনন্দে উচ্ছ্বসিত হয়, কিন্তু লামিয়ার মাথা অনবরত ঘুরতে থাকে, নোটবুকটা এখানে কে ফেলল? রুনা ভাবি যদি নোটবুক নিয়ে থাকে তবে তা এখানে আসার কথা নয়। লামিয়া আপাতত সমস্ত ভাবনা মনের এক কোণে জমিয়ে রেখে বহুল প্রতীক্ষিত নোটবুকটা খুলে ড্রয়িং রুমে এক প্রকার নৈশব্দতা বিরাজ করছে। রুনা আর চোখে একবার আম্বিয়া খাতুন আরেকবার ফায়াজের দিকে তাকায়। আম্বিয়া খাতুন শোকার্তবহ চেহারায় ভাবলেশীনভাবে বসে আছেন। তার মুখোমুখি বসেছেন সেলিমুল্লাহর ভাই হানিফুল্লাহ আর তার ছেলে মানিক। তারা নামমাত্রই সান্ত্বনা প্রদানের উদ্দেশ্য নিয়ে এসেছেন। হানিফুল্লাহ নিরাপত্তা ভেঙে ফায়াজের দিকে তাকিয়ে বললেন, শত কিছু হলেও সেলিম আমার নিজের ভাই। তার এই অবস্থা দেখে আমার সত্যি খুব কষ্ট লাগছে। তোমাকে এই পরিস্থিতিতে মামলার চালানোর কোনো ইচ্ছা আমার নেই। তার চেয়ে ভালো হয় আমরা নিজেরা সমস্যার সমাধান কইরা নিই। ফায়াজের উত্তরের অপেক্ষায় মেহেদি রঙে লাল হওয়া আধা পাকা দাড়িতে হাত বোলাতে থাকেন হানিফুল্লাহ। বয়স 70 কোঠার কাছাকাছি হলেও এখনও চালচলন বেশ শক্ত। তর্কে বা বুদ্ধিতে কারো কাছে হার মানা তার স্বভাব বিরুদ্ধ। তার ছেলে মানিক তার মতো অত চতুর না হলেও শয়তানি বুদ্ধি সম্পন্ন। দৃষ্টিতে নারীর প্রতি লোলুপতা সবসময় দীপ্তমান। অনেক আগে থেকেই সুযোগ পেলে রুনাকে বাজে চাহনিতে দেখত। ফায়াজ ভ্রু খানিকটা কুঁচকে বলল, কেমন সমাধান? হানিফুল্লাহ গলা ঝেড়ে কাশলেন। ফায়াজ দ্বিধাদগ্ধ ভরা চোখে মায়ের দিকে তাকায়। সে বুঝতে পারছে চাচা বেশ 8 ঘাট বেঁধে সাবধান নামক ফন্দি বের করেছেন, কিন্তু উনি চাইছেন কি সেটা বুঝতে পারছেন না। দেখো, তোমার বাবার যে অবস্থা, বাঁচে কি মরে আল্লাহ ভালো জানেন। ইতিমধ্যে তোমরা জানো তোমাদের নামে মামলা করলে তোমরা এই বাড়ি ছাড়তে বাধ্য। যা শুনলাম তোমার ব্যবসাপাতিও গোল্লায় গেল। এই সময় তোমার ভিটে ছাড়া কেমনে চাইবা? সেটা ভাইবা আমার তোমাকে উৎখাত করতে চাইতেছি না, তবে এর বিনিময়ে আমার কিছু পাওনা আছে। এক, আমার আব্বা দেওয়া 40 লাখ টাকা যে জমিটা আছে ওইখানকার অংশ তোমাকে ছাইরা দিতে হইব। দলিলপত্রে সেই বাকি অংশ আমার নামে লিখে দিলে আমার তোমাকেই তালায় থাকতে দেবো। ফায়াজের মেজাজ চরম বিগড়ে যায়। ছোট টেবিলের উপর থাপ্পড় দিয়ে বলে, অসম্ভব। ওই অংশটা আমাদের আবাদি জমি, আর বাবা আমার বোনের বিয়ের জন্য ওই অংশ এখানে শেষ সম্বল হিসেবে রেখে দিয়েছেন। আমরা কিছুতে তো আপনাকে দিতে পারি না। বোনের বিয়ে দেবা? আগে তো ভিটামাটির চিন্তা করো, আর আমিও দেখবো তোমার বোনের বিয়া কেমনে দাও। মানিক চল, ভুল জায়গায় সমাধান করতে আইছিলাম। আম্বিয়া খাতুন ফায়াজের কোলের উপর কান্নায় ভেঙে পড়লেন এবং বলে, বাবারে এখন কি করবো আমরা? মাথার উপর ঠাই না থাকলে আবাদি জমি দিয়া কি করুন? অসুস্থ মানুষটারে নিয়ে কই যাবো? মা শান্ত হও, সব ঠিক হয়ে যাবে। আমি একটা সমাধান নিশ্চয় করব। রুনা ছলছল চোখে মা ছেলের অসহায়ত্বর দৃশ্য দেখতে থাকে। চোখের সামনে নিজের পরিবারের দুর্দশা দুর্গতি দেখে তার কলিজা ছিঁড়ে যাচ্ছে, কিন্তু সে নিরুত্তাপ। তার কিছু করার নেই। বোনের ওপর জিনের আছর, বাবার অসুস্থতা, ভিটেমাটি হারানোর শঙ্কা, সবকিছু প্রেসারে ফায়াজের পাগলের মতো অবস্থা। মাথার ওপর ছাদ রাখতে আবাদি জমি ছেড়ে দিলে বাবাকে কি জবাব দিবে সে? কিছুদিন আগেও তার বাবা বেশ যত্ন সহকারে ধান সবজির বীজ বুনে এসেছেন, অঙ্কুরও বেরিয়ে গেছে। রুনা ফায়াজের কাঁধে আলতো করে হাত রাখতেই খেকে ওঠে সে, যাও এখান থেকে, আমার ভালো লাগছে না, একটু একা থাকতে দাও। কিন্তু আমার তোমার সাথে কিছু জরুরি কথা ছিল। কি বললাম শুনিনি? এত অশান্তির মধ্যে তোমার বাড়তি ঝামেলা ভালো লাগছে না। তোমাকে বিয়ে করাটা আমার মস্ত ভুল বলে রুম থেকে হনহন করে বেরিয়ে গেল ফায়াজ। রুনা বিরক্ত শূন্য দৃষ্টিতে তার চাওয়ার পানে তাকিয়ে রইল। লামিয়া নোটবুক খুলে দেখল প্রথম পৃষ্ঠায় সূরা নাস উচ্চারণ সহ অর্থ সহ লেখা আছে,
এছাড়া পুরো নোটবুকের কোথাও কিছু নেই, সব পৃষ্ঠা খালি। কয়েকবার উল্টাপাল্টে দেখে হতাশ হয়ে নোটবুকটা বিছানার উপর ছুঁড়ে ফেলল। এটা তার শেষ ভরসা ছিল। ছুঁড়ে ফেলায় খেয়াল করলো খোলা নোটবুকের মাঝখানের পাতাগুলো বেরিয়ে এলো। লামিয়া ভ্রুকুচকে পাতাগুলোর দিকে লক্ষ্য করলো কয়েকটা পাতা ভাঁজ করা অবস্থায় গ্লু দিয়ে একসাথে জোড়া লাগানো, উপরের দিকে একই ধরনের পৃষ্ঠা দিয়ে মোড়ানো, যা সাধারণ দৃষ্টিতে কারোর ঠাউর করা অসাধ্য। লামিয়ার চোখ দুটো নতুন আশার আলোতে চকচক করে উঠল। সাবধানে পাতাগুলো আলাদা করে এক এক করে সবগুলো পাতার ভাঁজ খুলল। সর্বপ্রথম পৃষ্ঠায় তাকে সম্বোধন করে গোটা গোটা অক্ষরে লেখা, লামিয়া, আমি আত্মহত্যা করার পূর্বে তোমার জন্য কিছু প্রয়োজনীয় কথা লিখে রেখে যাচ্ছি। আমার ধারণা ভবিষ্যতে এসব তোমার জন্য সহায়ক হবে। আমার মতো বাজে পরিস্থিতি তোমাকে পোহাতে হবে না। এসব কথা অবশ্য উপদেশ হিসেবে মেনে চলবে। তার আগে তোমাকে কিছু কথা জানানো উচিত। আমি তোমার কাছে একটা মিথ্যা কথা বলেছি এবং তুমি সত্য লুকিয়েছ, যা আমি তোমাকে সর্বশেষ জানাবো। জিনজাতির প্রকারভেদ অনেক, তার মধ্যে খুব কম জিন সম্পর্কে আমরা জানি। সৃষ্টিকর্তার দেয়া মানুষ শ্রেষ্ঠ উপাধির জন্য তাদের মানুষের উপর ক্ষোভ। তারা চায় মানুষের ক্ষতি করতে, বিপদগামী করতে। এসব কাজ বেশিরভাগ শয়তান জিনদের দ্বারাই হয়। আমরা মেয়ে দুর্বল আর নরম ধরনের, তাই তাদের সবসময় আমাদের দিকে নজর থাকে, ক্ষতি করার সুযোগের অপেক্ষা করে। তুমি কখনো বাথরুমে কান্না করবে না। তোমার দুর্বলতা বাথরুমে থাকা শয়তান জিনগুলোকে আনন্দ দেয়। তারা তখন সুযোগ পায় তোমার উপর আছর করার। আয়নার সামনে কখনো পূর্ণ নগ্ন হবে না। আয়না তাদের চলাচলের বিশেষ মাধ্যম। তখন তারা তোমার শরীরের প্রতি আকর্ষিত হওয়ার সম্ভাবনা থাকে। বাথরুমে গেলে দোয়া পড়ে যাবে, তাতে তাদের আর তোমার মাঝে এক অদৃশ্য পর্দা সৃষ্টি হয়। বিশেষ সময়গুলোতে রাতে কিংবা দিনে কোনো নাপাক জায়গা দিয়ে চলাচল করবে না। সর্বোপরি তোমার ঋতু পরিবর্তনকালী ব্যবহার জিনিসপত্র আঁচড়ানোর সময় ছিঁড়ে যাওয়া চুল যেখানে সেখানে ফেলবে না। নিত্য ব্যবহৃত কাপড় সাবধানে রাখবে। এখন নিশ্চয় ভাবছো এত কিছু জানার পরেও আমি নিজে কেন 3টি জিনের আক্রমণের শিকার। তোমাকে মিথ্যা বলার জন্য প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি। তোমার মুখোমুখি কথাগুলো বলতে আমার দ্বিধা ছিল। লামিয়া হকচকে উঠে পা উল্টালো। তার মাথায় কিছু প্রশ্ন চরকির মতো ঘুরপাক খাচ্ছে। কণা তাকে কি নিয়ে মিথ্যা বলল? এই প্রশ্নের উত্তর সে এই পাতায় লেখা পড়লেই জানতে পারবে ভেবে আবার পড়ায় মনোযোগ দিল। আমি তোমাকে বলেছিলাম 3য় জিনের আগমনের কারণ আমি জানি না। এই কথাটি মিথ্যা ছিল। তোমাকে বলতে চাইনি কারণ এর পেছনে আমার গুরুতর অপরাধ লুকিয়েছিল। আমার কারণেই আমি 3য় জিন এত অত্যাচার শিকার হয়েছে আমার। আর সে অত্যাচার সহ্য করতে না পেরে মনের মধ্যে অনুশোচনা, ক্ষোভ আর তিরস্কার নিয়ে আত্মহত্যা করতে বাধ্য হলাম। প্রথম 2টি খবিশ জিনের আক্রমণের শিকার হই প্রায় 2 বছর আগে। তারা কেবল আমার দেহের প্রতি আকর্ষিত থাকায় অন্য কোনো ক্ষতি করেনি আমার। তবু আমি এসব থেকে মুক্তি চাচ্ছিলাম। তখন অনেক চেষ্টার পর 6 মাসের মাথায় তাদের আঁচড় ছাড়াতে সক্ষম হই। তবু মাঝে মাঝে তারা সুযোগ পেলেই আমার সাথে মিলিত হয়। এমনই এক সময় আমি জানতে পারি আমার মা পরক্রিয়া আসক্ত। এই খবরে যতটা না কষ্ট পেয়েছিলাম তার থেকে বেশি রাগ হয়েছিল ভেবে আমার মৃত্যু সহ্য সেই বাবাকে এভাবে ঠকাতে দেখে। হুট করে বাবার অসুস্থ হওয়া পড়া এবং মারা যাওয়ার কারণে খুঁজতে গিয়ে জানতে পারি আমার মা তাকে মারার জন্য কালো জাদুর প্রয়োগ করেছিলেন। তারপর থেকে আমার মধ্যে প্রতিশোধের আকাঙ্ক্ষা জাগ্রত হয়েছিল। যদিও মা এত কিছুর পর আমার প্রতি কখনো অবহেলা প্রকাশ করেননি, তবু আমি তাকে সহ্য করতে পারছিলাম না। বাবার মৃত্যুর কিছু মাস পার হওয়ার পর মা গোপনে 2য় বিয়ে করে নিলেন। আমাকে জানানোর পর আমি তা মানতে রাজি হইনি, তাই তিনি মিথ্যা কথা বলে গোপনে সেই 2য় সম্পর্ক চালিয়ে যাচ্ছিলেন। আমি সব টের পাচ্ছিলাম। অবশ্য আমি না মানলেও ওনার কিছু এসে যেত না, কিন্তু আমাকে হাতের মুঠোয় রাখার প্রয়োজন ছিল। আমার বিয়ের আগ পর্যন্ত উনি বাবার লাখ টাকার ডিপোজিটের সুবিধা ভোগ করতে পারবেন তাই। আর আমার মা কোনো ব্যাংকে চাকরি করতেন না। মিথ্যা অজুহাতে তার 2য় স্বামীর সাথে সময় কাটাতে যেতেন। একসময় আমার মাথায় ভূত চাপলো, আর না, এবার আমার বাবার খুনিদের শিক্ষা দেওয়া প্রয়োজন। সেই ভাবনা থেকে আমি মা এবং তার 2য় স্বামীর উপর কালো জাদুর প্রয়োগ করার সিদ্ধান্ত নেই। এটা আমার গুরুতর অপরাধ আর মস্ত বড় ভুল। কালো জাদুর ভুল প্রয়োগের ফলে আমার উপর 3য় শক্তিশালী জিনের আছর পড়ে। এটা ছিল ষড়যন্ত্র। আমার সমস্ত পরিকল্পনা আমার মা জানতে পেরে যান। আমি যার কাছে কালো জাদুর জন্য ধারণা দিয়েছিলাম তাকে হাত করে আমাকে কালো জাদুর ভুল শিক্ষা দেন। ফলে আমার অবস্থা ক্রমে ক্রমে এমন হতে থাকে।
কালো জাদু প্রয়োগে আক্রমণকারী জিনগুলো সবচেয়ে ভয়ঙ্কর হয়। সাধারণ কারণে আচর করা জিন আমাদের খুব বেশি ক্ষতি করে না, কিন্তু কালো জাদুর জিন আমাদের তিলে তিলে শেষ করার জন্যই সব ধরনের অত্যাচার করে। আমি আন্দাজ করতে পেরেছিলাম তুমিও কালো জাদুর শিকার হবে। কিভাবে আন্দাজ করলাম সেটা অজানাই থাক। তোমাকে আমি এই জাদু থেকে সাময়িক বেরিয়ে আসার কিছু উপায় বলছি। এই সাময়িক উপায়ে নিজেকে কিছু সময়ের জন্য রক্ষা করতে পারবে, আর তখনই তোমাকে নিজের বাঁচানোর স্থায়ী সমাধান খুঁজতে হবে। আশা করি এখনও আমার মতো দেরি তোমার হবে না, না হলে নিজেকে এসব থেকে কখনো মুক্ত করতে পারবে না। উপায়: অজু করে পাক পবিত্র অবস্থায় লাল রঙের সুতা নিয়ে 11 বার সূরা নাস পড়বে, আর প্রত্যেকবার পড়া শেষে সুতায় বড় গিঁট দেবে। 11টি গিঁট দিয়ে সুতাটি তোমার কক্ষের কোনো একটা গুপ্ত স্থানে পুঁতে রাখবে। ইনশাল্লাহ তুমি পারবে। বিদায়। লামের কাছে এতদিনের রহস্য এখন স্পষ্ট হতে লাগলো। সেই সাথে তার মনে কণার জন্য সংবেদনা জাগলো। কণা যদি কালো জাদুর মতো খারাপ পথ অবলম্বন না করত, কিন্তু সে ভাবতে থাকে তার উপর কেন কালো জাদুর প্রয়োগ করা হলো। কে করলো এমন নীচ কাজ? সমস্ত ভাবনা ছেড়ে সে উজু করে কণার কথা অনুযায়ী সুতায় 11টি গিঁট দিয়ে তা লুকিয়ে রাখে। রুনা চুপচাপ জানলার কাছে বসে এক মনে কিছু ভাবতে ব্যস্ত। লামিয়া গুটি গুটি পায়ে তার কাছে গিয়ে দাঁড়ায়। বহুদিন পর তাকে ভাবি বলে সম্বোধন করে। রুনা লামিয়াকে দেখে অবাক হয় না, যেন সে জানতো লামিয়া তার কাছে আসবে। লামিয়ার গালে হাত রেখে রুনা মুচকে এসে বলে, অভিমান কমেছে তাহলে? লামিয়া জবাবে মুচকে আসে, যদিও সে জানে না তার উপর কালো জাদু কে করেছে, তবুও সে বিশ্বাস করে রুনা এমন কিছু করতে পারে না। রুনা যদি সত্যি দোষী হতো তবে নোটবুকটা জানালার কার্নিশে পাওয়া যেত না। রুনা লামিয়ার হাত ঝাঁকিয়ে বলল, চল আমার সাথে। লামিয়া কোনো প্রশ্ন করার আগে রুনা তাকে নিয়ে সেলিমুল্লাহর ঘরে আসে। রুনা ঘরের জিনিসপত্র উল্টে পাল্টে কিছু একটা খুঁজতে থাকে। লামিয়া বারবার প্রশ্ন করার পরও সে জবাব দেয় না। জ্বলন্ত আগুনে ভস্ম হতে থাকা জিনিসগুলোকে লামিয়া অবাকতা ভরা চোখে তাকিয়ে থাকে। বাবার রুম থেকে রুনা একটা শুকিয়ে যাওয়া লেবু পেয়েছে, যার ভেতরটা সিঁদুর ভরা। লেবুটি বাবার পুরনো পাঞ্জাবির এক টুকরো কাপড়ে মোড়ানো ছিল। পুরো বাসায় তল্লাশি চালিয়ে একটা তাবিজ পাওয়া গেছে। সেই তাবিজে ভেতরে একখানা কাগজ, যাতে আরবি হরফগুলো উল্টা পাল্টাভাবে লেখা ছিল। রুনা এগুলো একত্র করে আগুন জ্বালিয়ে দেয়। লামিয়া বিস্মিত কণ্ঠে জিজ্ঞাসা করে, এসব কি ভাবি? তুমি তো সবই জানো লামিয়া। শুধু তোমার উপর নয়, তোমার পুরো পরিবারের উপর কালো জাদু করা হয়েছিল। শুকনো লেবুর কারণে আজ বাবার এমন অসুস্থ। তাবিজের প্রভাবে তোমার ভাইয়ের ব্যবসায় লস, আর আমাদের সংসারে অশান্তি। এগুলো আল্লাহর নামে পুড়িয়ে ফেলেছি। ইনশাল্লাহ এর প্রভাব কেটে যাবে। তুমি এসব জানতে? রুনা উত্তর দেয় না। লামিয়া তার 2 হাত চেপে ধরে জিজ্ঞাসা করে, আগে কেন বলনি? কে আমাদের উপর কালো জাদু করেছে? রুনা লামিয়ার প্রশ্নের উত্তর দেয় না। এমন সময় কেউ দরজায় বারবার বেল বাজায়। দরজা খুলে ঐশীকে দেখে লামিয়া স্বাভাবিক হয়ে জিজ্ঞাসা করে, এই সময় তুমি এখানে? তুই নাকি আমাকে ডেকেছিলি? লামিয়া কিছু বলার আগে রুনা এগিয়ে এসে ঐশীকে ভেতরে নিয়ে যায়। দেয়ালের ঠেস দেয়া অবস্থায় ঐশী ভার্ত চোখে রুনার দিকে তাকিয়ে আছে। তার কপালে বিন্দু বিন্দু ঘাম আর চোখে মৃত্যুর ভয়। ঐশীর গলা বারবার ধারালো ছুরি ধরে আছে। রুনা লামিয়া একটু দূরে দাঁড়িয়ে রুনার কাণ্ড বিস্মিত চোখে তাকিয়ে দেখছে। বারণ করতে গেলে রুনার চোখ পাকিয়ে বলছে, চুপচাপ দাঁড়িয়ে থাকো। ঐশী কাপা কাপা গলায় লামের দিকে আহত দৃষ্টিতে তাকিয়ে মিনতি স্বরে বলল, লামভাবে সব কি পাগলামি করেছে? তুই নাকি আটকা। আজও তোমাকে বাঁচাতে পারবে না। যদি সত্যি কথা বলো তবে তুমি বাঁচতে পারবে। কিসের সত্য কথা? লামের উপর কালো জাদু কেন করেছ? আমি কিছু জানি না। সত্যি কথা বলবে নাকি? পুরো কথা শেষ না করে রুনা ছুরি দিয়ে ঐশীর বাহাত একটা টান দেয়। হাত কেটে গল গল করে রক্ত ঝরতে থাকে। ঐশী বাচ্চাদের মতো কান্না শুরু করে, লামিয়ার পুরো পরিবারের ওপর আমার বাবা আর ভাই করেছে। আমি কিছু জানি না। আচ্ছা, এবারে ছুরি কিন্তু সোজা গলায় বসাবো। আমি সত্যি কিছু জানি না। তোমার ভাই আর বাবার রাগ কেবল আমার শ্বশুর আর স্বামীর ওপর। ওনারা তাদের ক্ষতি করতে চেয়েছেন। তাহলে লামিয়ার উপর কেন কালো জাদু করেছে? এবার যদি সত্যি স্বীকার না করো তাহলে তোমাকে জবাই করে লাশ গুম করব। আমি করেছি। সেদিন ওর থেকে স্যানিটারি ন্যাপকিন চাওয়ার অজুহাতে এসে ওর ব্যবহৃত ন্যাপকিনগুলো আর চিরুনি থেকে ওর চুল চুরি করেছিলাম। সেগুলোতে কালো জাদুর মাধ্যমে ওর পেছনে জিন লাগিয়ে দিই। ওর উপর তোমার কি সাতুরা? তুমি নাকি ওকে নিজের বোনের মতো দেখো। আসলে আমি ওর প্রতি জেলাস। সবাই ওর প্রশংসা করে। আমার মাও সবসময় ওর কথা শুনিয়ে আমাকে খোঁচা দেয়। তাই বাবা ভাইয়ের সাথে আমিও লামিয়ার ক্ষতির চেয়ে এসব করেছি। আমাকে মাফ করে দেন ভাবি।
ঐশীর মুখ থেকে লামিয়া এসব শুনে প্রচণ্ড বিস্ময়ের সাথে অবাক হয়ে যায়। যাকে সে নিজের আপন মনের মতো দেখত সেই তার ক্ষতি চায়, কিন্তু এর চেয়ে বড় ব্যাপার তাকে বিশ্বাসকে নড়িয়ে দিয়েছে। লামিয়া রুনাকে টেনে এনে জিজ্ঞাসা করে, ভাবি তুমি সবকিছু আগে থেকে জানতে, তা আমাদের কিছু বলনি? তবে কি তুমিও আমাদের ক্ষতি চেয়ে এসেছ? রুনা চকিত দৃষ্টিতে লামিয়ার মুখের দিকে তাকায়। এই সুযোগে ঐশী দৌড়ে পালিয়ে যায়। রুনা তার পিছনেতে গেলে লামিয়ার হাত চেপে ধরে বলল, আমার প্রশ্ন এড়িয়ে যেও না ভাবি, সত্যিটা জানতে চাই আমি। রুনা লামিয়ার দিকে মুচকেসে দীর্ঘশ্বাস ছাড়ে। লামিয়াকে সে এতদিন বড্ড অবুঝমে ভাবত। ড্রয়িং রুম থেকে আম্বিয়া খাতুনের গলার ক্ষীণ স্বর শোনা গেল। ফায়াজও হাঁক ছেড়ে রুনাকে ডাকছে। রুনা লামিয়ার বিষাদগ্রস্ত কৌতূহলী চেহারার দিকে তাকিয়ে সামান্য মুচকে হাসে। রুম থেকে বেরিয়ে যাওয়ার আগ মুহূর্তে বলে, সময় হলে সব জানতে পারবে। লামিয়া হতাশ হয়ে ভস্মীভূত কয়লার দিকে তাকায়। সবকিছু পুনরায় রহস্যের নাড়ানিতে ঘোলা হয়ে যাচ্ছে। একবার মনে হচ্ছে রুনার মতো মানুষ এসবে কখনো থাকতে পারে না, আবার মনে হচ্ছে রুনা ঐশীদের মতো একজন। তা না হলে সবকিছু জেনেও কেন চুপ করেছিল? ঐশীর সাথে আরেকবার কথা বলা প্রয়োজন, ক্ষতির অনেক হিসাব চুকানোর আছে। রুনা এক গ্লাস ঠান্ডা পানি এগিয়ে দেয় আম্বিয়া খাতুনের দিকে। তার চেহারায় ক্লান্তির ছাপ প্রতীয়মান। ফায়ার শার্টের প্রথম দুটো বোতাম খুলে সোফায় গায়ে দিয়ে বসে। রুনা নিজে থেকে জিজ্ঞাসা করে, বাবার এখন কি অবস্থা? ফায়াজ চোখ বোঝা অবস্থা উত্তর দেয়, জ্ঞান ফিরে আলহামদুলিল্লাহ, বিপদ কেটে গেছে, ইনশাল্লাহ খুব শীঘ্রই হাসপাতাল থেকে রিলিজ করে দিবে। রুনা ফায়াজকে উপেক্ষা করে আম্বিয়া খাতুনকে প্রশ্ন করে, মা আপনার কি শরীর খারাপ লাগছে? না রে বউ, হাসপাতালের পরিবেশে খুব অস্বস্তি লাগছিল, আমি বরং ঘরে গিয়ে একটু কায়িত হই। লামিয়া কই? ওর ঘরে আছে, চলুন আপনাকে ঘরে দিয়ে আসি। লামিয়া ড্রয়িং রুমে ফায়াজকে একা বসে থাকতে দেখে প্রশ্ন করল, মা কই? বাবার কি অবস্থা? মা ঘরে গেছেন, বাবা আল্লাহর রহমতে ভালো আছেন। লামিয়া খানিকক্ষণ চুপ থেকে ফায়াজের পাশে গিয়ে বসে। তাদের ভাই বোনের মধ্যকার সম্পর্ক সবসময় সহজ সাবলীল ছিল। ফায়াজ লামিয়াকে অনেক স্নেহ করে। তাদের মধ্যে খুনসুটি ঝগড়া খুবই কম হয়, কারণ ফায়াজ শান্তশিষ্ট ধরনের মানুষ, তর্কে যেতে পছন্দ করে না, সবকিছু ঠান্ডা মাথায় সামলানোর ক্ষমতা রাখে। কথায় আছে, শান্তশিষ্ট মানুষগুলো রাগ খুব ভয়ানক। ফায়াজের রাগও তেমন, তবে কিছু সময় পর আপনা আপনি রাগ পড়ে যায়। ভাইয়া তোকে একটা কথা জিজ্ঞাসা করি? ফায়াজ চোখ খুলে স্বাভাবিক হয়ে বসে লামিয়ার সাথে রসিকতা করে, তুই আবার কবে থেকে অনুমতি নিচ্ছিস? ব্যাপারটা তোমার ব্যক্তিগততাই নিচ্ছে, এবার আমায় বলো তো, ভাবির সাথে তোমার মানামানি কেমনে চলছে? না মানে দেখলাম ভাবির কেমন জানি মন খারাপ। ফায়াজ কপাল কুঁচকে দুই হাতের আঙ্গুল মিলাতে ব্যস্ত হয়ে বলল, সবসময় ভালোই চলে, তবে ইদানিং পরিস্থিতির চাপে ওর সাথে একটু রুড বিহেভ করে ফেলেছিলাম, তাই বোধহয় অভিমান করেছে। লামিয়া চুপ হয়ে গভীর ভাবনার অতলে তুলিয়ে যায়। ফায়াজ হুট করে একদিন রুনাকে বাসায় নিয়ে এনে বলেছিল মেয়েটাকে সে বিয়ে করে ফেলেছে। বাসার সবাই প্রচণ্ড রাগ করেছিল, রুনার মুখও দেখেনি কেউ, মেনেও নেয় না তো দূরের থাক। আম্বিয়া খাতুন বিলাপ শুরু করেছিলেন, তার এত বাধ্যগত ভালো ছেলে কিভাবে এমন করতে পারে? মেয়ে নিশ্চয়ই তাকে ফাঁসানোর কোনো মতলবে এই বাড়িতে এসেছিল। কিছুদিন যাওয়ার পর সব আপনা আপনি স্বাভাবিক হয়ে গেল। রুনা নিজের পরিবারে জায়গা করে নিয়েছে। সেদিন মায়ের কথাগুলো বিশ্বাস করেনি লামিয়া, আজ সে কথাগুলো চরম সত্য হয়েছিল। ভাইয়া তোমার হঠাৎ বিয়ের সিদ্ধান্ত কেন নিয়েছিলে? মানে তোমার যদি ভাবিকে এত পছন্দ ছিল তবে বাসায় জানোনি কেন? ফার্স্ট ভ্রুকুচকে লামের দিকে একবার তাকিয়ে হাসতে হাসতে বলল, 2 মাস পর এসব জিজ্ঞাসা করছিস কেন? তোর কাউকে পছন্দ আছে নাকি? আহা বলোই না, কখনো জিজ্ঞাসা করার পরিস্থিতি হয়নি, কিন্তু জানার কৌতূহল সবসময় ছিল। বেশ বেশ বলছি, আসলে বড় হয়েছে অনাথ আশ্রমে। আমার দোকানে মাঝে মাঝে প্রয়োজনীয় জিনিস নিতে আসতো, তখন থেকে দুজনকে পছন্দ করতাম। যখন ওকে জানলাম, ও সরাসরি বলল যদি সত্যি পছন্দ করি তবে এখনই বিয়ে করে নিতে। ওর বিশ্বাস ছিল ওর মতো এতিম মেয়েকে আমার পরিবার মেনে নেবে না, তাই 7-5 না ভেবে কাজে অফিসে বিয়ে করে নিলাম। ওর ফ্যামিলি সম্পর্কে একবার খোঁজ খবর নিলে না? যে মানুষের সাথে সারা জীবন থাকবো তার আগে জানা সবচেয়ে জরুরি। ওর ব্যাকগ্রাউন্ড আমার কাছে ম্যাটার করে না। রুনা আচমকা জিজ্ঞাসা করলো, আমাকে ছাড়া ভাই বোনের মধ্যে কি এত গল্প হচ্ছে শুনি? ফায়েজ এসে বলল, তোমার ননদের হঠাৎ আমাদের প্রেম কাহিনী জানতে ইচ্ছে হলো। রামিয়া, তুই আবার আমার মতো লুকিয়ে বিয়ে করিস না। তোমার বিয়ের জন্য কত সুন্দর সুন্দর করে আনন্দ করে তুলে রেখেছি বলো তো। লামিয়া, নাহলে তোমার ভাইয়ের মতো পরে আফসোস করবে। বিয়ে করাটা মস্ত বড় ভুল ছিল। রুনার কথা শুনে ফায়াজ অপরাধীর মতো মাথা নিচু করে বসে থাকে। লামিয়া ওখান থেকে উঠে চলে এলো। সবসময় ভাই ভাবির ছোট্ট খুনছুটির সংসার দেখলে তার মন জুড়ে যায়, কিন্তু আজ ওদের জুড়ে দেখে মনে হচ্ছে শঙ্কা জাগছে। রুনা তাদের শত্রু হলে তার ভাই কিভাবে রুনার সাথে সুখে থাকবে? ঐশী, আমি তোর কোনো ক্ষতি করতে চাই না,
যা হয়েছে তার বিচার আমি আল্লাহর উপর ছেড়ে দিলাম। তুই শুধু সত্যি করে আমাকে এটা বল, রুনা ভাবি কি তোদের সাথে কোনোভাবে জড়িত ছিল? ঐশী আতঙ্ক ভরা চোখে লামিয়ার দিকে তাকায়। সিঁড়িতে একপাশে মুখোমুখি দাঁড়িয়ে আছে তারা দুজন। লামিয়া ঐশীর ডান হাত শক্ত করে চেপে ধরে রেখেছে। পালাতে চেয়েও সে পারেনি। আমার হাত ছাড়লাম, আমি তোর সাথে কোনো কথা বলতে চাই না। তোদের কেচ্ছাকীর্তি তাহলে সবার সামনে নিয়ে আসি? হানিফুল্লাহ লামিয়ার দিকে উচ্চস্বরে চেঁচিয়ে ওঠে। তুমি ঐশীরে কিসের জেরা করতেছ? ঐশী লামিয়ার থেকে হাত ছাড়িয়ে নিয়ে তার বাবার পিছনে গিয়ে দাঁড়ায়। লামিয়া উপহাসের হাসি এসে বলল, এত নিজ কাজ করার পরে কিভাবে আপনাদের কণ্ঠ এত জোরালো হয়? লজ্জা করে না আপনাদের? হানিফুল্লাহ রাগান্বিত স্বরে লামিয়ার দিকে তেড়ে এসে বলল, বেয়াদ্দপ মাইয়া, থাপড়ায় তোর গাল ফাটায় ফেলবো। এমন হট্টগোল শুনে ভাড়াটিয়াদের কেউ কেউ বেরিয়ে আসে। ফায়াজ তাদের ভিড় ঠেলে লামিয়ার কাছে এসে দাঁড়ায়। ফায়াজকে দেখে হানিফুল্লাহ রাগের আগুনে যেন ঘি পড়ল। তোমার বোনের দিন দিন বেয়াদ্দপ বানাইতেছ। এই যদি আমার মাইয়া হইতো তাহলে জবাই কইরা গাঙ্গে ভাসায় দিতাম। লামিয়া হুঙ্কার ছেড়ে বলল, সেই জন্যই আপনি আপনার মেয়েকে আপনার মতো নিজে বানিয়েছেন, তাই সৈন্যদের ক্ষতি করে বেড়ায়। এত কিছু করার পরও আপনারা একটু অনুতপ্ত নন। হানিফুল্লাহ তেরে এসে লামিয়াকে থাপ্পড় দিতে গেলে ফায়াজ আটকায়। আমার বোনের গায়ে হাত তোলার কোনো অধিকার আপনার নেই। লামিয়া, চল এখান থেকে। আম্বিয়া খাতুন লামিয়ার মাথায় ঠোকা মেরে বলল, আকল বুদ্ধি সব হারাইছস, কার লগে ঝগড়া করতে চাস? লামিয়া চুপচাপ নিচের দিকে তাকিয়ে বসে রইল। নিঃশব্দে ওর চোখ থেকে পানি ছড়ছে। ডান হাতের পিঠ দিয়ে বারবার চোখের পানি মুছছে। ফায়াজ আম্বিয়া খাতুনকে বিরক্ত মাখা কণ্ঠে বলল, মা তুমি ওর দোষ দিতেছ কেন ওরে? আমাদের লামিয়া ওই রকম মেয়ে নয় যে কারোর সাথে অকারণে এমন কিছু করবে। লামিয়া, তুমি আমাদেরকে বলো কি হয়েছে। লামিয়া ফুপে ফুপে কেঁদে বলল, জানি তোমরা আমার কথা বিশ্বাস করবে না, তবে এই সাক্ষী হিসেবে রুনা ভাবি আছেন। ফায়াজ আর আম্বিয়া খাতুন একযোগে রুনার দিকে তাকালেন। রুনা ভাবলিসীন চেহারায় লামিয়ার বলার অপেক্ষা করছে। সবটা শোনার পর আম্বিয়া খাতুন আর ফায়াজের চেহারায় আতঙ্ক দেখা গেল। দেখছো মা, ওনারা কত সাংঘাতিক, ওরা এত নিচে নামবে আমি ভাবতেও পারি নাই। আম্বিয়া খাতুন উদ্বেগিত হয়ে বলল, আমাকে পরিচয় যে তারেক মাওলানা আছে তাকে ডেকে পাঠাও। কালো জাদুর প্রভাব এত সহজে কাটবে না, আর কাল তোর চাচা করে ডেক্কা পাঠাবে, সালিশ বসাবো। লামিয়া রুনা একে উপরের চোখাচোখি হতেই রুনা তার দৃষ্টি সরিয়ে নিল। লামিয়া কিছুটা আশ্বস্ত হলে ভেবে সালিশ বসলে হয়তো জানা যাবে রুনা এদের মধ্যে অন্যতম কিনা। রুনার রহস্য খুব বেশি দিন আড়ালে থাকতে দেব না। শুভ্র সাদা পাঞ্জাবি, টুপি পরা ফর্সা মতন অর্ধবৃদ্ধ লোক সোফার উপর বসে আছেন। তার ঘিরে দাঁড়িয়ে আছে ফায়াজ, লামি এবং আম্বিয়া খাতুন। আম্বিয়া খাতুন কয়েকবার রুনাকে ডেকে সাড়া পেলেন না। বিরক্ত হয়ে লামিয়াকে বললেন, গিয়া দেখ হুজুরের নাস্তা পানি হয়েছে কিনা। একজনের তো দায়িত্ব দিলাম, তার তো কোনো পাত্তাই নাই। লোকটি হাত উঠে ইশারায় লামিয়াকে বারণ করলেন। তারপর তার মুখ সহ সাদা দাড়িতে মোনাজাতের মতো দুহাত বুলালেন। আপনাদের উপর কালো জাদু করা হয়েছে। আপনার স্বামী অসুস্থ হওয়া, পারিবারিক দ্বন্দ্ব এবং ব্যবসায় লোকসান সবই তার প্রভাব। তবে তার সবচেয়ে কঠিন প্রভাব পড়েছে আপনার মেয়ের ওপর। কুফরি করে তার উপর জিনের আঁচড় লাগানো হয়েছে। এটাকে জিন কুফরি বলে। ফায়াজ উদ্বিগ্ন হয়ে বলল, এসবকে কাটানো যাবে না হুজুর? ছোটখাটো প্রভাবগুলো জিনিস পোড়ানোর পরে আল্লাহর রহমতে কেটে গেছে, কিন্তু আপনাদের মেয়ের ওপর করা কুফরি কাটেনি, আর সহজে কাটবে না। আম্বিয়া খাতুন চমকে উঠে প্রায় কাঁদো কাঁদো অবস্থায় বললেন, কোনো উপায় নাই হুজুর, আমার মাইয়ার উপর এই কুফরির আসর কি আজীবন থাকবো? এই জিন কুফরি ওর মৃত্যু পর্যন্ত ছড়ানো সম্ভব হবে না। এই জিনি কুফরির জিনগুলো বড়ই মারাত্মক। তারা আপনার মেয়েকে তিলে তিলে মেরে ফেলা অবধি তার পিছু ছাড়বে না। তবে কোনো ভালো জিনিস সাহায্য পেলে ওর আঁচড় কাটতে পারে। ফায়াজ চিন্তিত হয়ে লামিয়ার দিকে তাকায়। লামিয়া চোখে মুখে হতাশার ছায়া। আপনারা ব্যবস্থা করে দিন না হুজুর, আমার বোনকে সমস্যা থেকে মুক্তির কোনো পথ থাকলে বলে দেন। এই ক্ষেত্রে আমরা কিছু করার নেই ফায়াজ। আল্লাহ চাহে কোনো ভালো জিনিস যদি সন্ধান পাও, যে যদি সাহায্য করতে রাজি হয়, তবে তোমার বোনের মুক্তি হবে। নতুবা তার মৃত্যু ছাড়া জিন কুফরি তার থেকে ছাড়ানো যাবে না। ভালো জিনিস সন্ধান কোথায় পাবো হুজুর? অনেক বড় বড় হুজুর আছেন যারা জিনের সাথে ওঠা বসা করেন, তাদের কারো সাহায্য নিতে পারো। উপস্থিত সবার মুখ হতাশায় ছেয়ে যায়। ফায়াজ নিজেকে সামলে লামিয়ার মাথায় হাত বুলিয়ে বলে, চিন্তা করিস না, আমি ঠিক একটা ব্যবস্থা করব। লামিয়া রুনার ঘরে ঢুকে দেখে রুনা একটা নোটবুক নিয়ে ঘাটাঘাটি করছে। লামিয়াকে দেখে সেটা লুকিয়ে উচ্ছ্বাস ভরা গলায় বলল, বাইরে দাঁড়িয়ে আছো কেন, ভেতরে এসো বসো। লামিয়া শুকনো মুখে বলল, সালিশ সাথে চাচার ব্যাপারে কিছু বললে না? তুমি যদি তাদের সাথে যুক্ত নাই থাকো, তবে তুমি সব জেনেও চুপ ছিলে কেন? আজ যদি তুমি সত্য না বলো, আমি মা আর ভাইয়ার কাছে সব বলতে বাধ্য হব। তোমাকে সব অবশ্যই বলবো, তার আগে আমার একটু সময়ের প্রয়োজন। রুনা লামিয়ার হাত ধরে এনে পাশে বসিয়ে বলল,
যখন তোমার লুকানো গিট দেয়া লাল সুতা যখন খুঁজে পাবে না, তখন তুমি সব জানতে পারবে। তুমি আবার আমায় বুঝ দিচ্ছ ভাবি। বেশ, তোমার সত্যি বলার কোনো প্রয়োজন নেই, আমি নিজে খুঁজে বের করব। রুনার উপর প্রচণ্ড আক্রোশ নিয়ে লামিয়া চলে যায়। রুনা বালিশের নিচে লুকিয়ে রাখা নোটবুক হাতে নিয়ে রুম থেকে বেরিয়ে আসে। গলায় প্রচণ্ড চাপ অনুভব হওয়ায় লামিয়া দম আটকে কাশতে কাশতে চোখ খুলে উঠে বসল। কিছু বুঝে ওঠার আগেই তার গালে বেশ কেউ কয়েকটা থাপ্পড় বসালো। লামিয়া লাফিয়ে বিছানা থেকে সরে আসে। তার গাল দুটো প্রচণ্ড জ্বলছে। কণার দেয়া উপায়ের কাল শেষ হয়ে এসছে হয়তো, তাই আবার জিন তাকে আক্রমণ করার সুযোগ পেয়েছে। এবার কিভাবে বাঁচাবে সে নিজেকে? ভাবতে ভাবতে প্রায় 10 থেকে 12টার মতো ছুরি তাকে দিয়ে ছুঁড়ে মারা হয়েছে। ছুরির আঘাতে তার গাল, কুনি, গলার কিছু অংশ কেটে গলগল করে রক্ত পড়তে থাকে। মানবাকৃতির প্রতিবিম্ব তার দিকে এগিয়ে আসতে আসতে বলে, আজই তো শেষ দিন। তারপর সেই দম ফাটা বিচ্ছিরি হাসির শব্দ। লামিয়ার হাত পা ভয়ে ঠান্ডা হয়ে অনবরত কাঁপতে থাকে। জিনটি আজ তাকে শেষ করার অভিপ্রায় নিয়ে এসেছে। লামিয়া দৌড়ে দরজা খুলতে চাইল, কিন্তু তার আগে একটা প্রকাণ্ড সাপ তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল। নিজেকে ছাড়ানোর চেষ্টা ব্যর্থ হলো সে। মানবাকৃতির প্রতিবিম্ব লামিয়ার মুখোমুখি দাঁড়িয়ে তার হাতের বড় ধারালো নখ দিয়ে লামিয়ার পরিহিত বস্ত্র ছিন্নভিন্ন করে দিল। লামিয়া ভয়ে ব্যথায় কুকড়িয়ে রইল। অতঃপর নখগুলো লামিয়ার বুকের দিকে বাড়িয়ে দেয়া মাত্র মানবের পেছনে কেউ এসে দাঁড়ালো। লামিয়ার মানুষটিকে চিনতে ভুল হলো না, এই তো তার রুনা ভাবি। অস্ফুট স্বরে রুনা ভাবি বলে চিৎকার করতেই মানব প্রতিবিম্ব তার মাথা সজোরে দেয়ালের সঙ্গে ধাক্কা মারল। লামিয়ার দৃষ্টি ঝাপসা আর অন্ধকারাচ্ছন্ন হয়ে এলো। ফায়াজ লামিয়ার মুখে কয়েকবার পানির ঝাপটা মারল। কিছু সময় পর লামিয়া চোখ মেলে তাকালো। হুঁশ ফিরে দেখল সে মেঝেতে পড়ে আছে। তার থেকে খানিকটা দূরে এক বিশাল সাপের মতো দেহ মেঝেতে পড়ে আছে। লামিয়া ভয়ে ফায়াজকে জড়িয়ে ধরে। আম্বিয়া খাতুন হুজুরের দিকে তাকিয়ে আতঙ্ক ভরা গলায় বলল, হুজুর, আমার মায়ের আর কোনো বিপদ নাই তো? হুজুর একটু গম্ভীর মুখে বললেন, আলহামদুলিল্লাহ নেই। আপনার কি কোনো ভালো জিনের সন্ধান পেয়েছিলেন? ফায়াজ ভ্রুকুচকে বলল, না হুজুর, কোনো ভালো জিনের কারণে কি লামিয়া বেঁচে ফিরেছে? এই বিশাল সাপই হচ্ছে সেই ভালো জিন, যে জিন কুফরির বিরুদ্ধে লড়াই করে তোমার বোনকে মুক্ত করতে নিজের জীবন হারিয়েছে। লামিয়া সাপটির দিকে তাকিয়ে কাল রাতের কথা মনে করার চেষ্টা করে। ভাইয়া, রুনা ভাবি কই? লামিয়া চিন্তায় কারোর রুনার কথা খেয়াল ছিল না। সকাল থেকে ওকে কেউ দেখেনি। লামিয়া দ্রুত উঠে জানলার কার্নিশের মাথায় লাল সুতোর খোঁজ করে। লাল সুতো সেখানে নেই, তার বদলে একটা ভাঁজ করা কাগজ পায়। লামিয়া কাগজটি খুলে দেখে, তোমায় কথা দিয়েছিলাম সত্য বলবো, কিন্তু বলার জন্য আমি বেঁচে থাকবো না, তাই লিখে রাখলাম। তুমি জেনে অবাক হবে, আমি একজন জিন, তবে আমি নিতান্ত সাধারণ আর নিম্ন স্তরের জিন, যার কেবল মানুষের সাথে বাস করার সামর্থ্যটুকুই ছিল। এছাড়া কোনো বড় ধরনের শক্তি আমার মধ্যে নিহিত নেই। থাকলে তোমাকে এতখানি ভুগতে দিতাম না। তোমাকে আগলে রাখার এবং সতর্ক করার কারণ এটাই ছিল, যাতে তুমি বিপদে না পড়ো। যখন তুমি সবকিছু জানতে পারলাম, তখন আমার করার মতো কিচ্ছু ছিল না, তাও শেষ অবধি প্রাণপণ চেষ্টা করেছি। আমার জীবনের সবচেয়ে ভালো সময় তোমাদের সাথে কাটিয়েছি। আমি জানতাম একদিন আমাকে তোমাদের ছেড়ে চলে যেতে হবে। সে একদিন এত তাড়াতাড়ি চলে আসবে ভাবিনি। হয়তো আমার আসল পরিচয় জানার পর তোমরা ভীত হবে, কিন্তু তোমাদের সবাইকে আমি খুব ভালোবাসি। তোমার ভাইয়ের মতো ভালো মানুষ আর হয় না, তাকে আগলে রেখো বোন। মা বাবাকে বলো তাদের এই মেয়েকে যেন ক্ষমা করে দেয়। ফিয়ামানিল্লাহ। লামিয়ার চোখ বেয়ে বড় বড় 2 ফোঁটা অশ্রু নেমে এলো। ততক্ষণে ফায়াজ আম্বিয়া খাতুনকে চিন্তিত হয়ে বলল, মা, রুনাকে বাসার কোথাও খুঁজে পেলাম না। ভাইয়াই সাপটাই আমার রুনা ভাবি। সে এতদিন ধরে তার জিনের পরিচয় লুকিয়ে আমাদের আগলে রেখেছিল। বলে চিঠিটা ফায়াজের দিকে বাড়িয়ে দিল লামিয়া। মুহূর্তে রুমের পরিবেশ থমথমে হয়ে এলো। ফায়াজের আম্বিয়া খাতুনের বিস্মিত চেহারায় অশ্রুর ধারা বয়ে গেল। আম্বিয়া খাতুন বিলাপ করে উঠলেন, ওই ফায়াজ, লামিয়া এসব কি কয়? আমার বউ আর ফিরাইব না? ওরে ফিরাইতে ক, আমি আর কখনো ওরে উপরে ছিলামও না। ফায়াজ তার মাকে শক্ত করে জড়িয়ে ধরে চিঠির দিকে অপলক তাকিয়ে থাকে। লামিয়া নীল বর্ণের সাপটির দিকে অশ্রু ভরা লাল চোখে তাকিয়ে রইল। তার চোখের সামনে ভেসে উঠল রুনার অজস্র সুন্দর স্মৃতিগুলো। তার দীর্ঘশ্বাস যেন চিৎকার করে বলতে চাইল, আমরা তোমাকে খুব ভালোবাসি ভাবি, আমাকে তুমি ক্ষমা করে দাও, ফিরে এসো আমাদের কাছে। প্রিয় লিসেনার, কেমন লাগলো গল্পটি অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর এরকম ধরনের গল্প পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরবর্তী কোনো গল্পে। সেই সাথে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।